হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম একটি নতুন ক্লাসে। আমি তোমাদের প্রদীপ স্যার। আমি নিয়ে এসেছি ক্লাস 9 ম্যাথ রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা। তো দেখো, তোমাদের জন্য যেটা এনেছি আমি ক্লাস 9 ম্যাথ রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ পেজ 168 স্কুল 2। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো স্কুল 1 আমরা দিয়ে দিয়েছি। তো আজকে আমরা নিয়ে এসেছি স্কুল 2। তো আজকে স্কুলটা যে আছে বালুরঘাট হাই স্কুল। তো বালুরঘাট হাই স্কুল যে স্কুলটা, এই স্কুলটা তোমাদের করাবো এই বই থেকে। যে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা তোমাদের বইটা আছে, তোমরা হাতে পেয়ে গেছো। তাহলে এই বইটা তোমাদের খুলতে হবে এবং আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করতে হবে। ক্লাস শুরু করার আগে যেটা আমি বলবো, তোমাদের ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নেব কী কী অঙ্কগুলো আছে। তো একের প্রশ্নগুলো নিয়েছি। তো একের প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো আমরা প্রথমে আগে এমসিকিউ অঙ্কগুলি করাবো। তো একের একটা দেখো আমাদের যেখানে আছে, বলেছে P/Q। এই যে আমাদের আছে P/Q, একে মূলদ সংখ্যা বলা হবে। আমরা P/Qকে কখন মূলদ সংখ্যা বলবো? যখন যেখানে P এবং Q পূর্ণ সংখ্যা হবে, তাই না? P এবং Qকে পূর্ণ সংখ্যা হতে হবে। PQ পূর্ণ সংখ্যা। এবং এখানে আরেকটা শর্ত আমাদের স্যাটিসফাই হবে, যেটা হচ্ছে কিউ নট ইকাল টু 0। কিউটা কিন্তু 0 হবে না। দেখো পূর্ণ সংখ্যার মধ্যে 0 পড়ছে, তাহলে PQ পূর্ণ সংখ্যা হবে কিন্তু কিউটাকে 0 হতে হবে না। কিউটা 0 বাদ দিয়ে, কারণ হরে আছে আমাদের কিউ, হরে আমাদের শূন্য হয় না। এই যে এটা লব, এটা হর, তাই না? আমাদের জানতে হবে হর কখনো শূন্য হয় না। তাহলে P/Q মূল সংখ্যা হবে কখন? যখন PQটা পূর্ণ সংখ্যা এবং কিউটা নট ইকুয়াল টু 0। আমাদের এখানে দেখো তো এতে অপশানে নাই, এটা মৌলিক সংখ্যা বলেছে, PQ মৌলিক, এটাও হবে না। বিতে দেখো POQ উভয় কেবলমাত্র ধনাত্মক, এটাও আমাদের হবে না। POQ পরস্পর মৌলিক হয়, এটাও আমাদের হবে না, কারণ আমাদের এই শর্তটা থাকা দরকার। এই শর্তটা নাই, তাহলে ডি নম্বরে আছে কোনোটি নয়, তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো ডি নাম্বার। ঠিক আছে, ABC এর মধ্যে কোনোটি নয়, তাহলে অ্যান্সারটা ডি পেয়ে গেলাম। দুইয়ের প্রশ্নটা দেখো আমাদের আছে এখানে 256, তার পাওয়ারে আছে 0.16 ইন্টু আবার 256 পাওয়ারে আছে 0.09। এটা আমাদের সরল করে মান বের করতে বলেছে। আচ্ছা দেখো তো মূল সংখ্যার সমান আছে, তাহলে আমরা কী করবো? পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি পাওয়ারগুলো যোগ করি, একটা মূল সংখ্যা রেখে দেবো আর পাওয়ার যোগ হয়ে যাবে। দেখো আমরা যদি দশমিক উঠিয়ে নিই, আচ্ছা দশমিকটা পরে উঠাচ্ছি, এখন আমরা এটাকে যোগ দেখাই। এই যে দেখো 256, এখন যদি পাওয়ারে যোগ করে দাও, তা দেখো এটা 16 আর 9 25 পেয়ে যাবা, 0.25, তাই না? এটা পেয়ে যাচ্ছি। এখন আমরা করবো কি? দেখো আমরা 256কে লসাগু করে ভাঙাবো, কার পাওয়ারে আসবে। তো 256কে যদি আমরা 4 দিয়ে লসাগু করো, তা দেখবা 4টা 4 পাবা। এখানে 4 দিয়ে করো, 4 6 24, এখানে 4 4 16, আর এখানে এটা পেয়ে যাবা 16, ঠিক আছে? আবার 4 4 16। তা দেখো তো 4টা 4 আছে, মানে আমরা লিখতে পারবো 4-এর 4 লিখতে পারবো। তা 256কে কী লিখতে পারবো? 4-এর মাথায় 4। তাহলে 256 জায়গায় আমরা লিখবো 4⁴। আর এখানে যদি আমরা দশমিক উঠিয়ে নিই, তাহলে 25/100 হবে। এখানে কাটাকাটি করে 25 একে 25, 25 4 100। তাহলে এখানে আমাদের থেকে গেল 4⁴, তার পাওয়ারে আবার আছে 1/4। দেখো এই দুটো পাওয়ার তো গুণ হয়ে যায়, তাহলে এই 4 কেটে যাবে। তা আমাদের থেকে গেলো কি? 4 থেকে গেলো, আর 1-এর তো পাওয়ারের দাম নাই। তো দেখো অ্যান্সারটা আমরা 4 পেয়ে গেলাম। তাহলে 4 আমাদের কত নম্বর অপশানে দেখতে পাচ্ছি? এ নাম্বার। তাহলে আমরা অপশান এ নাম্বার অ্যান্সার বলে দেবো। 3-এর প্রশ্নটা আমাদের দেখো দুটো সমীকরণ দেওয়া আছে। এখানে আছে 2x + 3y = 28 আর 2x + 3y = 24 দেওয়া আছে। তাহলে এখানে যে দুটো সমীকরণ দিয়ে বলেছে আমাদের, জানতে চেয়েছে এদের কি সাধারণ সমাধানযোগ্য এবং একটি মাত্র সমাধান আছে, না সাধারণ সমাধানযোগ্য এবং অসংখ্য সাধারণ সমাধান আছে, না সাধারণ সমাধানযোগ্য নয়, আর ডি নম্বর বলছে কোনোটি নয়। তা দেখো আমরা কিভাবে বুঝবো এদের যে সহগগুলো আছে, এই যে এক্সের সহগ, ওয়াই সহগ আর যে ধ্রুবক সংখ্যাগুলো, এদের অনুপাত করে আমরা বুঝতে পারবো যে কি হবে অ্যান্সারটা। তা আমরা প্রথমে কী করছি? দেখো এক্সের সহগ বাই এর এক্সের সহগ নিলাম সমান। আর এখানে দেখো তো ওয়াইয়ের সহগ বাই এর ওয়াই সহগ নিলাম, এটা কিন্তু সমান আছে। আর এখানে দেখো এই যে ধ্রুবক সংখ্যাগুলো নিচ্ছে, এখানে 28 আর এখানে আছে 24, এটা কিন্তু এদের সঙ্গে সমান আসছে না। দেখো এখানে 1 আসছে, এখানেও 1 আসছে, 1 আসছে। আর এটা যে কাটাকাটি যদি করো, এখানে যদি কাটাকাটি কত দিয়ে করবো? যদি 4 দিয়ে করো, 4 7 28 আর 4 6 24, 7/6। তো এটা নট ইকুয়াল টু পেয়ে গেলাম। তাহলে এভাবে যদি কন্ডিশন হয় আমাদের, তখনই বলবো যে এই দুটো সমীকরণ সাধারণ সমাধানযোগ্য নয়, তাই না?
কারণ তোমাদের একটা জানতে হবে যে দেখো দুটো সমীকরণ যদি এই আকারে থাকে a1x প্লাস b1y সমান সমান c1 এভাবে থাকে দুই চলে বিশিষ্ট রৈখিক সমীকরণ আকারটা এভাবে থাকে। এটা একটা নিলাম, পরেরটা a2x প্লাস b2y সমান সমান c2। তাহলে দুটো সমীকরণ সমাধানযোগ্য হবে না, মানে কোনো সমাধানই পাওয়া যাবে না। কখন? যখন a1 বাই a2 ঠিক আছে সমান সমান b1 বাই b2 আর এটা নট ইকুয়াল টু হবে c1 বাই c2। এরা সমান সমান হবে কিন্তু এর সঙ্গে সমান পাওয়া যাবে না, তখনই বলবো দুটো সমীকরণের কোনো সাধারণ সমাধান নেই। তাহলে এখানে আমাদের এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করছে। তাহলে আমরা কোনটা অপশান নিব? আমরা অপশনটা নিতে পারবো সি নাম্বার। দেখো সি নাম্বার আমাদের বলেছে সাধারণ সমাধানযোগ্য নয়, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম সি নাম্বার। আর চারের প্রশ্নটা আমাদের বলেছে দেখো আমাদের একটা রাশি দেওয়া আছে, বহুপদী রাশি, যেটা আছে x⁴n মাইনাস y⁴n। এবার বলছে এখানে এই বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক বলেছে x প্লাস ওয়াই। তাহলে উৎপাদক হবে কখন? আমাদের শর্ত বলেছে n এর, এই শর্তগুলোর মধ্যে কোনটা শর্ত স্যাটিসফাই করবে? তা দেখো যখন উৎপাদক বলেছে তাহলে উৎপাদক হওয়ার জন্য আমাদের কি দরকার? দেখো আমরা প্রথমে এই যে রাশিটাকে এটাকে আমরা f(x) ধরে নিলাম। ওকে, এটা আমরা f(x) সমান সমান এটা ধরলাম। আর এখান থেকে দেখো এটাকে আমরা ভাজ্য নিব, এটাকে ভাজক নিব। তাহলে উৎপাদক যখন বলেছে এর, তাহলে এই যে ভাজকটা আছে তাহলে এটা দিয়ে একে ভাগ যাবে, মানে ভাগশেষ 0 হবে। তাহলে আমরা কি করব? এই ভাজকটাকে 0 নিয়ে নেব, আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগ করব, ভাগশেষ দেখাবো যে 0 হবে। তাহলে এখানে আমরা x এর মানটা বের করে নিচ্ছি, x এর মানটা -y। তাহলে এখানে এই যে x আছে, x এর জায়গায় -y বসিয়ে দাও। তাহলে এখানে x এর জায়গায় বসাবো -y, পাওয়ার n আছে আর y⁴n আছে। এবার দেখো তো এখানে এই যে nটা আমাদের এটা 0 কখন হবে? যখন আমাদের y⁴n আসবে, এটা আসবে y⁴n, আর এটা তো y⁴n আছে, তাই না? তারপর তো আমরা কাটাকাটি করে 0 বলতে পারবো। তাহলে এটা দেখো মাইনাসটা প্লাস হলো কি করে? যখন nটাকে বলতে পারবো nটা ধনাত্মক যুগ্ম সংখ্যা, মানে জোড় সংখ্যা হবে, ধনাত্মক জোড় সংখ্যা, তখনই মাইনাসটা প্লাস হয়। পাওয়ারটা জোড় সংখ্যা 2, 4, 6, তাই না? তাহলে এখানে nটাকে হতে হবে যখন, এখানে যদি বলবো যখন nটা কি হবে? যখন n ধনাত্মক যুগ্ম সংখ্যা, ধনাত্মক যুগ্ম সংখ্যা, মানে জোড় সংখ্যা যেটাকে বলা হয়, জোড় সংখ্যাকে যুগ্ম সংখ্যা বলা হয়। তাহলে nটাকে হতে হবে ধনাত্মক যুগ্ম সংখ্যা, তখনই তো আমরা এটা থেকে এটা পাবো। তখন দেখো এটা কেটে যাচ্ছে, এই দুটো কেটে গিয়ে আমরা 0 পেয়ে যাচ্ছে। তখনই আমরা 0 পাওয়া মানে তাহলে আমাদের ঠিক বলেছে যে এর একটি উৎপাদক x প্লাস ওয়াই। তাহলে আমাদের দেখো তো আমাদের কোনটা শর্ত স্যাটিসফাই করছে? এই যে বি নাম্বারটা বলেছে আমাদের n একটি যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের এটা ঠিক বলেছে n ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা। n পূর্ণ সংখ্যা বলে দিই আমরা, ঠিক আছে? যুগ্ম পূর্ণ সংখ্যা, যদি জোড় সংখ্যা 2, 4, 5, 6 এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের এখানে অপশানটা স্যাটিসফাই করছে বি নাম্বার অপশানটা, যে বি নাম্বারে বলেছে n একটি যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমাদের বি নাম্বার অ্যান্সারটা হবে। এর 5 প্রশ্ন দেখো আমাদের বলেছে, এখানে বলছে যদি সামান্তরিকের একটি কোণ তার সংলগ্ন কোণের 2/3 হয় তবে সামান্তরিকের ক্ষুদ্রতম কোণটি হলো কত? তো ক্ষুদ্রতম কোণটি বের করতে বলেছে। দেখো তো আমাদের সামান্তরিকের কি বলেছে, একটি কোণ আমরা ধরে নিচ্ছি, ধরি সামান্তরিকের একটি কোণ আমরা নিয়ে নেব, একটি কোণকে আমরা x নিয়ে নিচ্ছি এবং x এর সংলগ্ন কোণ, x এর সংলগ্ন কোণ, এই কোণটাকে আমরা y নিয়ে নিলাম। দেখো আমার ছবিটা এঁকে তোমাদের বোঝাই। এই যে আমাদের একটা সামান্তরিক আছে, ঠিক আছে? এই যে সামান্তরিকটা, এই কোণটা যদি আমরা x নিয়ে নিই তাহলে এটাকে আমরা y নিয়ে নিলাম। ওকে, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। তাহলে দেখো তো এখানে, তাহলে আমাদের যেহেতু বলেছে এই যে x এর সংলগ্ন কোণটা y হবে, সংলগ্ন বলতে দেখো তো এই কোণটার সঙ্গে এটা সংলগ্ন কোণ আছে, ঠিক আছে? তাহলে এভাবে আমরা দুটো কোণকে ধরে নিতে পারবো। এবার আমাদের কি জানতে হবে, এখানে যে শর্তটা দেওয়া আছে, দেখো শর্তটা বলেছে যে একটি কোণ তার সংলগ্ন কোণের 2/3, মানে এই যে xটা বলেছে y এর কত? y এর 2/3, 2/3 বলতে 2/3, একে বলা হয় 2/3। তাহলে x সমান হবে, মানে একটি কোণ সমান হবে
সেই কোণের মানে বলেছে দেখো একটি কোণ তার সংলগ্ন মানে এক্সের তার সংলগ্ন কোণটি ওয়াই আর ওয়াইয়ের 2/3 বলেছে এটা। আচ্ছা, তাহলে এইভাবে আমরা এক্সের মানটা পেয়ে গেলাম। তাহলে এখানে একটু সরল করলে আমরা এক্সের মানটা কত পাবো, 2y/3 পেয়ে গেলাম। এবার আমাদের জানতে হবে যে সামুদ্রিকের যে এই যে অন্তস্থ কোণ দুটি আছে দেখো তো পাশাপাশি ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে আমরা এখানে বলতে পারবো x + y কত 180 ডিগ্রি। ঠিক আছে, সামুদ্রিকের যে ছেদকের একই পাশে যে অন্তস্থ কোণ দুটি আছে এই দুটো তো সরলরেখার সমান্তরাল, এটা ছেদক। তাহলে এই যে ছেদকের একই পাশের যে অন্তস্থ কোণ দুটি আছে এদের যোগফল আমরা কত পাবো 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা মান বসিয়ে দেবো, এক্সের জায়গায় আমরা 2y/3 বসিয়ে দিলাম, এটা y থেকে গেল। এখান থেকে আমরা সরল করে কার মানটা পাবো, আমরা ওয়াইয়ের মানটা পাবো। তা চলো আমরা এখানে ভগ্নাংশ যদি যোগ বিয়োগ করো 3 লসাগু, তাহলে এটা 2y প্লাস এটা 3y 180 ডিগ্রি। তাহলে এটা আমরা 5y/3 180 ডিগ্রি পাই দিয়ে কাটাকাটি করো, তো পাই দিয়ে কাটাকাটি করলে এটা পেয়ে যাবা 36 ডিগ্রি। এবার এখানে 3 দিয়ে বর্গগুণ হবে দেখো, তাহলে y = 36 ডিগ্রি ইন্টু 3। তাহলে y = কত পেয়ে গেলাম, এটা হবে দেখো তো 3 × 18 3 × 9 108 ডিগ্রি। আচ্ছা, ওয়াইয়ের মানটা 108 ডিগ্রি, তাহলে আমরা এক্সের মানটা বের করবো, ক্ষুদ্রতম কোণটি বলেছে, তাহলে আমরা দেখে নেব কোনটা ক্ষুদ্রতম কোণ। তাহলে অতএব এক্স কত পেয়ে যাবো, এক্স ছিল এই যে দেখো 2 × 108, ওয়াই জায়গায় মানটা বসিয়ে দিলাম আর নিচে 3 দিয়ে কাটাকাটি করি এটা হয়ে যাবে 3 × 3 = 9 আর 3 × 6 = 18। তা দেখো তো এক্সের মানটা এখানে আমরা পেয়ে যাচ্ছি এটা ডিগ্রি 72 ডিগ্রি। তো এটা আমাদের ক্ষুদ্রতম কোণ। তাহলে আমাদের ক্ষুদ্রতম কোণটি বের করতে বলেছিল, তাহলে আমরা লিখে দেবো অতএব ক্ষুদ্রতম কোণটি, ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি পেয়ে গেলাম, 72 ডিগ্রি পেয়ে গেলাম। দেখো 72 ডিগ্রি অপশানটা আমাদের বি নাম্বারে আছে, তাহলে অ্যান্সারটা আমরা দিব বি নাম্বার। 6 প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলছে একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকের দূরত্ব 5 একক এবং ওয়াই অক্ষ থেকে ঋণাত্মক দিকের দূরত্ব 7 একক। তাহলে বিন্দুটি কোন পাদে অবস্থিত। দেখো আমরা স্থানাঙ্ক জ্যামিতি যদি তৈরি করি এক্স অক্ষ ওয়াই অক্ষ, এইভাবে আমরা তৈরি করতে পারবো। এদিকে হয় এক্স ড্যাশ, এটাকে বলা হয় এক্স অক্ষ এক্স ড্যাশ, এখানে ও এক্স ও এক্স ড্যাশ এক্স অক্ষ বলা হয়, আর এদিকে থাকে ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, এটাকে বলা হয় ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। এখানে যেটা বলেছে প্রশ্নটা দেখো আমাদের কি বলেছে, এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে, দেখো এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে, তাহলে ওয়াইয়ের মানটা এদিকে যাচ্ছে, তো কত বলেছে 5 একক। এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে, তো ধনাত্মক দিকে তো এটা ওয়াই যাবে ঘরটা, তাহলে এখানে ওয়াইয়ের মানটা হবে 5 একক, তাই না। এটা বলে দিয়েছে আমাদের এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক ধনাত্মক দিকে, তাহলে ওয়াইয়ের মানটা যাবে 5। তারপরে বলেছে ওয়াই অক্ষ থেকে, এই যে ওয়াই অক্ষটা আছে, ওয়াই অক্ষ থেকে ঋণাত্মক দিকে, এই যে ঋণাত্মক দিকে যাবে, তাহলে তো এক্সের মান আসবে কত একক বলেছে 7 একক, তাহলে এক্সের মানটা যে ঋণাত্মক দিকে আসবে তার জন্য -7। ওকে, তাহলে এইভাবে বিন্দুটা পেয়ে যাবো। দেখো তো বিন্দুটা আমরা পাবো -7,5 পেয়ে যাবো, এভাবে বিন্দুটা তৈরি হবে। তাহলে এই বিন্দুটা কোথায় আছে দেখো -7, এখানে 1 2 3 4 5 6 7, এদিকে -7 5 1 2 3 4 5, তাহলে এখানে বিন্দুটা আছে, এই যে পি বিন্দুটা, এই পি বিন্দুটা আছে আমাদের -7,5। দেখো তো এবার বুঝো তো, আমরা যদি এখানে যদি জাস্টিফাই করি যে এক্স অক্ষ থেকে, এই যে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে এই যে 5 একক আছে না, 1 2 3 4 5 একক, এটা তো আমাদের ওয়াইয়ের মান, তাই না। আর ওয়াই অক্ষ থেকে ঋণাত্মক দিকে দেখো তো কত একক আছে, এদিকে দেখো 7 নিয়েছে, এই যে 1 2 3 4 5 6 করে 7 একক, তো আমাদের স্যাটিসফাই হয়েছে প্রশ্ন অনুযায়ী। তাহলে আমাদের এই যে বিন্দুটা পি বিন্দুটা কোন পাদে অবস্থান করছে, দেখো এটাকে প্রথম পাদ বলা হয়, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, তাহলে দ্বিতীয় পাদে অবস্থান করছে বিন্দুটা। তাহলে আমাদের অ্যান্সারটা দেখো বি নম্বর অপশানটা দেখতে পাচ্ছি দ্বিতীয় পাদে, তাহলে অ্যান্সার হয়ে যাবে বি নম্বর অপশান। এবার দেখো দুইয়ের প্রশ্নগুলো, তো দুইয়ের প্রশ্নগুলো আমাদের এসিকিউ টাইপের প্রশ্ন আছে, তো তোমরা এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে পেয়ে যাবা। তো দেখো 2-এর 1-এর প্রশ্নটা আমাদের আছে এখানে, √5 সংখ্যাটিকে সংখ্যা রেখায় বসায়। তাহলে √5 একটা অমূল্য সংখ্যা, তো অমূল্য সংখ্যাকে সংখ্যা রেখায় বসাতে বলেছে। তো এটা আমাদের দেখো বোর্ডে করানো যাবে না, তো আমাদের পেন্সিল কম্পাসের প্রয়োজন পড়বে, তো আমরা খাতায় করে দেখাবো। তো চলো আমরা খাতায় চলে যাই। তো দেখো আমরা খাতায় চলে আসলাম, তো আমরা এখানে দেখাবো সংখ্যা রেখায় √5কে আমরা স্থাপন করব। তো প্রথমে আমাদের কী করতে হবে, একটা সংখ্যা রেখা টেনে নিতে হবে। তো যখন আমরা একটা সংখ্যা রেখা টানছি, তাহলে এভাবে আমরা একটা সংখ্যা রেখা টানবো। এবার দেখো আমরা একটু মাপ করে দাগ কাটবো। আমরা দেখো এই যে
দাগগুলো আমরা নিচ্ছি। তাহলে এখানে আমাদের আছে এই যে একটা দাগ নিলাম, এখানে একটা দাগ নিলাম, এখানে একটা দাগ নিলাম, এখানে একটা দাগ নিলাম, এভাবে আমরা দাগগুলো কেটে দেবো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা কিভাবে করছি। তাহলে এখানে আমরা নিলাম 0 নিয়ে নিলাম, তাহলে এইদিকে আমাদের -1 হবে, এদিকে আমাদের +1 +2। ওকে, এখন আমরা কি করব, এই যে 2 দাগ থেকে আমরা 1 একক কাটব। এই যে 1 একক দেখো আমরা এখান থেকে নিচ্ছি, এই যে 1 একক, এভাবে 1 একক লম্ব টেনে নেবো আমরা। তাহলে আমরা যে ও বিন্দুর সঙ্গে আমরা যোগ করে দেব, সে ও বিন্দুটা আছে, এইভাবে করে যোগ করে দিতে হবে। বাস, এইভাবে যোগ করার পর এবার আমরা কম্পাসটা নিয়ে নেব। তাহলে আমরা কী করলাম, ধরো আমরা 1 সেমি করে নিয়েছি, ঠিক আছে, এইভাবে স্কেল দিয়ে মাপ করে নিয়ে নেবো, একই মাপ রাখবা। এই যে 0 থেকে 1 1 সেমি, আর 1 থেকে 2 1 সেমি 1 সেমি করে নিয়েছি। তাহলে 1 সেমিকে 1 একক নিয়েছি, তো এদিকে আমরা নিব 2 একক, 2 থেকে নিলাম, আর 2 এর কাছ থেকে আমরা 1 সেমি মানে 1 একক লম্ব তৈরি করলাম। তারপর আমরা এই যে এটা আছে, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এটা আমাদের অতিভুজ। অতিভুজের মাপটা নিয়ে নেব। এই যে দেখো অতিভুজের মাপটা আমরা এভাবে বসিয়ে নেব। তাহলে এইভাবে অতিভুজের মাপটা নিয়ে এইভাবে করে সংখ্যা রেখায় কেটে দেব। এভাবে যে কাটা হলো, যে জায়গায় আমাদের পড়েছে সংখ্যা রেখায় এই যে বিন্দুটা, এই বিন্দুটা কিন্তু আমাদের পি বিন্দু। ঠিক আছে, দেখো এটা আমাদের পি বিন্দু, এই বিন্দুটা। তাহলে এখানেই আমাদের পাবো কাকে, √5কে পেয়ে যাব। তা দেখো আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি, আমাদের হয়ে গেছে অ্যান্সারটা। ওকে, এই পি বিন্দুতে দেখালাম। তো অতএব যে লিখে দেবো সংখ্যা রেখায় পি বিন্দুতে √5, এটা হচ্ছে অমূলদ সংখ্যা, √5 অমূলদ সংখ্যাকে দেখালাম, ঠিক আছে। এইভাবে আমাদের √5কে একটা সংখ্যা রেখায় দেখাতে হবে। তা ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় প্রশ্নটা আমাদের আছে এখানে দেওয়া 5⁵ আচ্ছা, এখানে দেখো 5⁵, যেটাকে আমরা 5-এর মাথায় 5 বলে দেবো, আমরা সংক্ষেপে যেভাবে বলে দিই, তাই না। তাই এখানে 5-এর পাওয়ারে আছে 5 প্লাস 0.01 তার হোল স্কোয়ার মাইনাস, আর 5-এর পাওয়ারে 5। আচ্ছা, এখানে দেখো এখানে স্কোয়ার দিয়ে দিয়েছে, 2 দিয়ে দিয়েছে, 2 হবে না, এটা 5 হবে, এটা বইয়ের অঙ্ক আছে, তোমরা মিলিয়ে নেবা। এখানে 2টা তোমরা কেটে তোমরা 5 করে নেবা। তাহলে 5-এর পাওয়ারে 5 আছে মাইনাস 0.01 তার হোল স্কোয়ার সমান 5x। তো এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে বলেছে, তাই সূচকের সমাধান আছে। তো দেখো এটা আমাদের একটা সূত্র আকারে সাজানো আছে, দেখো এটা যেটা আছে সেটা আছে, এটাও যেটা আছে সেটা আছে। তাহলে এটাকে এ, এটা বি যদি বলি, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা 4ab সূত্র। 4ab সূত্রটা তোমরা জানো, 4ab সূত্রটা যে এখানে লিখে দিই, তোমরা এটা জানবা, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। দেখো এই সূত্রটা তো আমাদের এখানে সাজানো আছে, তবে এটা সমান 4ab লিখে দেবো। তাহলে আমরা 4a, এ হচ্ছে এটা 5-এর পাওয়ারে 5 ইন্টু, আর বি বলতে এই যে দেখো এটা 0.01, এটা আমাদের বি, আর ডান দিকে আমাদের আছে 5-এর পাওয়ারে এক্স। বা তাহলে এখানে দেখো তো আমরা যদি একটু সরল করি, তাহলে এটা আমরা করতে পারবো, এটাকে এভাবেই রেখে দিলাম 5-এর পাওয়ারে 5, এটা 1 বাই, এখানে যে দশমিক উঠালে পরে দশমিকের জন্য 1, আর দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে দুটো শূন্য নিয়ে নাও। আর এদিকে আমাদের 5-এর পাওয়ারে এক্স আছে, তাহলে 4 দিয়ে এখানে যে কাটাকাটি করো, তা 4×25 100 পেয়ে যাবা। তাহলে বা 5-এর পাওয়ারে 5, আর এখানে আছে দেখো 25কে আমরা 5-এর স্কোয়ার করে দিলাম, এদিকে 5-এর পাওয়ারে এক্স আছে। আচ্ছা, এখানে দেখো আমরা কি করব, এটা যদি আমরা বলি যে মূল সংখ্যার সমান, তাহলে পাওয়ার বিয়োগ হয়ে যাবে, একটা 5 রেখে 5 থেকে 2 বাদ, এটা আছে এখানে 5 থেকে 2 চলে গেলে 3 হবে, এটা আছে আমাদের। তাহলে দেখো মূল সংখ্যা সমান, এবার পাওয়ার সমান করে দাও, তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। তাহলে আমাদের এক্সের মান বের করতে বলেছিল, দেখো অ্যান্সার পেয়ে গেছি, তো এটা আমাদের অ্যান্সার।
এবার দেখো 3 প্রশ্নটা আমাদের দেওয়া আছে, বলেছে পি এর কোন মানের জন্য এই যে দুটো সমীকরণ দেওয়া আছে 3x - 4y = 1 আর 9x + py = 2 দেওয়া আছে। তাহলে এই দুটি সমীকরণ দেওয়া আছে, এই দুটি সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে, তখন পি এর মানটা বের করতে বলেছে। দেখো একটি মাত্র সমাধান থাকবে কোন শর্তে, আমরা লিখব একটি মাত্র সমাধান থাকবে যদি দেখো এই যে x এর সহগ বা x এর সহগ, এই যে x এর সহগ বা x এর সহগ করলাম, এটা নট ইকুয়াল টু হবে y এর সহগ বাই y এর সহগ। ঠিক আছে, এই যে শর্তটা x এর সহগগুলো অনুপাত, x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত অসমান হবে, তখনই আমরা বলতে পারবো দুটো সমীকরণে একটি মাত্র সমাধান থাকবে। তো এখান থেকে পি এর মানটা বের করতে হবে আমাদের। এটা কাটাকাটি করা, 3 × 3, এটা হবে 3 × 3 = 9। তাহলে বর্গগুণ করলে আমরা দেখতে পাচ্ছি পি একে পি, আর এখানে আমাদের নট ইকুয়াল টু রেখে দেবো, আর এটা গুণ করে কত হবে -12 পেয়ে যাবো। তাহলে পি এর কোন মানের জন্য, দেখো পি এর মানটা যদি দেখো -12 না হয়, এই মান, ঠিক আছে, পি এর মানটা -12 না হলে তখন আমরা বলতে পারবো এই দুটি সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে। তাহলে পি এর মান, এটাই আমাদের অ্যান্সার, পি নট ইকুয়াল টু -12। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এবার 4 প্রশ্ন দেখো আমাদের বলছি একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেমি ও 18 সেমি হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। রম্বসের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। তো রম্বসের আমরা ছবি আঁকবো, রম্বসের বাহুগুলি সমান হয়। তাহলে দেখো আমাদের একটা রম্বস, আচ্ছা রম্বস নিলাম এ বি সি ডি, এটা আমাদের একটা রম্বস, তাই না? আচ্ছা রম্বসের দুটি কর্ণ আমরা তৈরি করব, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এটা এসি কর্ণ, একটা বিডি কর্ণ। দেখো আমাদের যে কর্ণ দুটির মান দেওয়া আছে, একটা 24 সেমি আর 18 সেমি। তাহলে এখানে বড় কর্ণটা বিডি দেখতে পাচ্ছি আর ছোট কর্ণটা এসি। তাহলে এখানে আমরা বিডি কত বলতে পারবো, বিডি হচ্ছে আমাদের 24 সেমি, আর এসি হবে 18 সেমি। কর্ণ দুটি আমাদের কত, ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। আর এখানে আমরা জানবো যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে এখানে বলবো যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সমকোণে বলতে দেখো এই কোণগুলো আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে পেয়ে যাবো কোণ এওবি পেয়ে যাবো কত, 90 ডিগ্রি পেয়ে যাবো। ঠিক আছে, আর সমদ্বিখণ্ডিত করা মানে এই যে বাহুগুলো কী হবে, আমাদের ও এ সমান ওসি হয়ে যাবে, আর ও বি সমান ওডি হয়ে যাবে। আমরা যদি ও এর মানটা বের করতে চাই, তাহলে ও এ কত হয়ে যাবে, দেখো তো ও এ হয়ে যাবে হাফ কার, এসির, তাই না, হাফ এসি। তাহলে এখানে এসির মান তো আমাদের জানা আছে, এসি হচ্ছে কত 18 সেমি। তাহলে আমরা দেখো ও এ পেয়ে গেলাম, এটা 9। তাহলে ও এ কিন্তু আমরা 9 সেমি পেয়ে গেলাম। একইভাবে আমরা কি পেয়ে যাবো, ওবি, দেখো ও এটা আমরা পেয়ে গেলাম 9, এটা 9 পেয়ে গেলাম। এবার ওবিটা বের করছি, তাহলে ওবিটা হবে হাফ বিডি। ঠিক আছে, তাহলে এখানে বিডির মান কত, বিডির মান হচ্ছে 24, কাটাকাটি করে 12 পেয়ে যাবা। তাহলে ওবি আমরা পেয়ে গেলাম 12 সেমি, তাই না? যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে তাহলে অর্ধেক হয়ে যাবে, দেখো মানে ও এ সমান ওসি, তাহলে এসি এর অর্ধেক হবে ও এটা, তার জন্য আমরা ও এ বের করলাম। একইভাবে আমরা ওবি বের করে নিলাম। আচ্ছা, তাহলে এখানে ওবিটা আমরা কত পেয়ে গেলাম, 12 সেমি। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো যে আমাদের এই যে ত্রিভুজটা এওবি, এটা তো আমাদের কি সমকোণী ত্রিভুজ, এই কোণটা আমাদের 90 ডিগ্রি, কোণটা 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা বলবো দেখো সমকোণী ত্রিভুজ এওবি থেকে পাই, এওবি থেকে কী পাবো, অতিভুজ দেখো তো, অতিভুজ এবি হয়ে যাবে, এবি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। সমকোণ ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, সমকোণ যেটা থাকবে 90 ডিগ্রি, তার বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হবে, তাই না? আচ্ছা চলো মানগুলো বসাম। এবিটা বের হবে, এবিটা হচ্ছে রম্বসের বাহুর দৈর্ঘ্য, এবি বের হবে। তাহলে ও এর মান 9 তার স্কোয়ার, ও বি 12 তার স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখো এটা 81 পেয়ে যাব, আর এটা 144 পেয়ে যাব। এখানে এটা যোগ করে নাও, এটা হয়ে যাবে 5, আর এটা হবে 8 আর 4, 8 4 12, 2,
এদিকে 225 পেয়ে গেলাম আমরা। তাহলে এবি স্কোয়ার 225 হলে তাহলে এবি কত, এবি হবে 225-এর বর্গমূল জানতে হবে, এটা 15 পেয়ে যাবা। ঠিক আছে, তোমরা জানো যে 225-এর বর্গমূল 15। তা দেখো এবি হচ্ছে আমাদের রম্বসের বাহুর দৈর্ঘ্য, তা রম্বসের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 15 সেমি। অতএব আমরা বলে দেবো রম্বসের বাহুর দৈর্ঘ্য, অতএব রম্বসের বাহুর দৈর্ঘ্য কত পেলাম, 15 সেমি। এটা আমাদের অ্যান্সার। 5 প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলেছি কে এর মান কত হলে এই যে একটা রাশিটা দেওয়া আছে, এই রাশিটা হবে এই রাশিটির একটি উৎপাদক। ঠিক আছে, উৎপাদক বলতে এই রাশি দিয়ে এই রাশিটাকে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। তো আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে দেখবো যে ভাগশেষ শূন্য, তাই না? আচ্ছা, তো চলো আমরা ভাগ করি, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করি। তার জন্য আমরা কি করব, এই যে বড় রাশিটা একে আমরা নিব ভাজ্য, আর এটা আমাদের কি ভাজক। তাহলে ভাজ্যটাকে প্রথমে আমরা এফ ধরে নেব। তাহলে এখানে লিখবো ধরি এফ এক্স সমান এই যে এটা, আর এই যে ভাজকটা আছে একে আমরা শূন্য ধরে নেব। আমরা ভাগশেষ উপপাদ্য করে, তাই না, প্রয়োগ করে আমরা ভাগশেষ নির্ণয় করব। তা চলো দেখো তো, এখান থেকে আমরা কী করবো, এক্সের মানটা বের করবো। 3x সমান 2, এক্স সমান হয়ে যাবে কত, 2/3। এখন এক্সের জায়গায় বসাবো, দেখো এফ 2/3, এই যে এখানে আমরা বসাবো। এভাবে ভাগশেষ বের করা হয়। তাহলে আমরা 15 গুণিত এক্সের জায়গায় 2/3 তার হোল স্কোয়ার মাইনাস কে গুণিত 2/3, ঠিক আছে, আর এটা -14 আছে। 15, এটা 4, এটা 9, 2k 3 14। কাটাকাটি যদি 3 দিয়ে করি, 3 3 9, 3 5 15, 5 4 20, 20/3 মাইনাস 2k/3 মাইনাস 14, তাই না? এটা আমাদের পেলাম। আচ্ছা, এখানে দেখো যেহেতু বলে দিয়েছে যে এফ এক্সের একটি উৎপাদক এটা, তাই না? তাহলে আমরা এখানে লিখব যেহেতু, এখানে বলা আছে যেহেতু এফ এক্স এর একটি উৎপাদক, কত আছে, 3x - 2 আছে। তাহলে এর যদি একটা উৎপাদক হয় তাই ভাগশেষটা শূন্য হবে। তাহলে আমরা অতএব ভাগশেষটাকে শূন্য করে নেব। 20/3 মাইনাস 2k/3 মাইনাস 14 = 0। তাহলে এখান থেকে আমরা কে এর মানটা বের করে নেব। তাহলে -2k/3 সমান, আচ্ছা এদিকে দেখো -20/3 হয়ে যাবে, এটা +14 হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে এদিকে সরলটা দেখাই। তাহলে আমরা মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, তারপরে পেয়ে যাবে এটা 2k/3, আর এটা মাইনাস ছিল তাহলে প্লাস হয়ে যাবে, মানে 20/3, আর এটা -14 হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নগুলো পাল্টে যায়। তাহলে এখান থেকে দেখো তো কে এর মানটা কত বেরোচ্ছে। তো আমরা এখানে ভগ্নাংশে যোগবিয়োগ করবো। এদিকে 2k/3 রেখে দিলাম, এখানে 3 লসাগু, 20 নেমে যাবে, 14 3 42। আচ্ছা, তাহলে এখানে দেখো 3 3 কেটে দিতে পারবা। তাহলে 2k, আর এটা যদি বিয়োগ করে দেখো, এটা পেয়ে যাবে কত, এটা মাইনাস হবে, আর এটা আসবে দেখো, এটা 22 পেয়ে যাবা। 2 দিয়ে কাটাকাটি করো, 11 পেয়ে যাবা। তাহলে কে এর মানটা আমরা পেয়ে গেলাম -11। কে এর মান বের করতে বলেছিল, এটাই আমাদের অ্যান্সার। দেখো 2 এর 6 প্রশ্নটা, আমাদের এখানে 3x = a + b + c দেওয়া আছে। আমাদের এই যে রাশিটা আছে, এই রাশিটার মান বের করতে বলেছে। রাশিটা আছে x - a তার হোল কিউব প্লাস x - b তার হোল কিউব প্লাস x - c তার হোল কিউব মাইনাস 3 × x - a × x - b × x - c এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, প্রথমে দেখো তো x - a, x - b, x - c এদেরকে ধরে নিচ্ছে কোনো কিছু। তো আমরা লিখব ধরি, ঠিক আছে, ধরি x - a-টাকে আমরা p ধরে নিলাম, আর x - b-টাকে আমরা q ধরে নিলাম, আর x - c-টাকে আমরা r ধরে নিলাম। তো এইভাবে যদি ধরে নিই, তাহলে এখানে যদি বসিয়ে দেবো মানটা, ঠিক আছে। আচ্ছা, মানটা আমরা এখানে বসাচ্ছি অতএব দিয়ে, তাহলে এটা কত হবে, এটা হবে আমাদের p³ প্লাস, তারপর এটা কত হবে, তারপর এটা হবে আমাদের q³ প্লাস, এটা হবে r³ মাইনাস 3, এখানে হবে দেখো তো p/q/r, এভাবে দাঁড়িয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো তো এটাকে আমরা সলভ করব। এটা যদি সলভ করি তাহলে আমরা কি পেয়ে যাবো, দেখো আমরা পেয়ে যাবো, এর একটা সূত্র আছে, এই সূত্রটা তোমাদের জানতে হবে, a³ + b³ + c³ -3abc, এর সূত্রটা যেটা তোমাদের জানতে হবে, সেই সূত্রটা হচ্ছে p + q + r × p² + q² + r² - pq - qr
মাইনাস আরপি, এই হচ্ছে আমাদের সূত্র। ওকে, এই সূত্রটা জানতে হবে। তো 9-এর উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারে এই সূত্রটা আছে, তোমরা একটু দেখে নিবা। এখন আমাদের দেখো এই যে পি প্লাস কিউ প্লাস আর এর মানটা যদি আমরা বের করার চেষ্টা করি, এটা কত হবে আমাদের, আমরা এখানে দেখাচ্ছি এই জায়গায় দেখো তো, পি প্লাস কিউ প্লাস আর আমরা যদি বের করি তো এদের যোগ হবে না, এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস সি। তাহলে এখানে দেখো এক্স 3টা আছে, তাহলে 3x পেয়ে যাবা। এখানে মাইনাস কমন নিয়ে আনো, এ প্লাস বি প্লাস সি এরকম পেয়ে যাবা। দেখো 3x মাইনাস এ প্লাস বি প্লাস সি এর মানটা কত, 3x আছে, এর জায়গায় আমরা 3x লিখতে পারবো, এটাতে কেটে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে আমাদের এই জায়গাটা। ওকে, এই জায়গাটা আমরা কত পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। দেখো এই জায়গাটা, তাহলে এই যে পি প্লাস কিউ প্লাস আর এর মানটা কত, 0। তো এটা যদি 0 হয়ে যায় তাহলে 0 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর পি, 0-র সঙ্গে গুণ করলে কত হবে, 0 হয়ে যাবে। তাই এই প্রদত্ত রাশির মানটা আমরা কত পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। তাহলে অতএব বলে দেবে, দেখো এই যে রাশিটা যদি মানগুলো বসিয়ে দিই আমরা, তাহলে এই যে তার কিউব এক্স মাইনাস বি তার কিউব এক্স মাইনাস সি তার হোল কিউব মাইনাস ছিল 3 ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস বি আর এক্স মাইনাস সি এর মান বের করতে বলেছিল, এর মানটা আমরা পেয়ে গেলাম কত, 0। এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 7-এর অঙ্কটা আছে 7x প্লাস 6y = 42। এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো দেখো আমরা কিভাবে অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করবে এই লেখচিত্রটি, তার ক্ষেত্রফলটা বের করব। তা প্রথমে আমরা কী করবো, দেখো প্রথমে সমীকরণটাকে ছেদিতাংশ আকার তৈরি করব। দেখো ছেদিতাংশ আকার কাকে বলে, তো আমরা এখানে 1 রাখবো, তাহলে 42 দিয়ে ভাগ করে দেবো সবাইকে। তাহলে আমরা 42 দিয়ে ভাগ করছি, এই যে দেখো, তাহলে এখানে আমরা 42 দিয়ে ভাগ করবো, কাটাকাটি করো, এটা 7×6 42, আর এখানে এটা হবে 6×7 42, এটা 42 কেটে গেল। তা দেখো তো সমীকরণটা কীরকম থাকলো, x/6 প্লাস y/7 = 1। এই যে আকারটা, এই আকারটাকে বলা হয় ছেদিতাংশ আকার, মানে x/, কিছু সংখ্যা থাকবে, প্লাস y/, কিছু সংখ্যা থাকবে, এখানে প্লাস থাকবে সবসময়। যদি মাইনাস হয়ে যায় জায়গাটা, তা প্লাস করে গেলে এখানে মাইনাস করে নিতে হবে, এই জায়গায় মাইনাস = 1, এখানে তো 1 থাকবে, তাই না, সবসময় 1 থাকবে এই জায়গাটা। তো এবার দেখো আমাদের এই যে লেখচিত্রটা কীভাবে অক্ষ দুটির সঙ্গে ত্রিভুজ উৎপন্ন করে আমরা দেখাচ্ছি। এই যে আমাদের x অক্ষ y অক্ষ, তাহলে দেখো x এর মান 6 বলতে এখান থেকে আমাদের 6, এদিকে আমাদের x আছে আর এদিকে আমাদের y আছে, ঠিক না। তাহলে এই যে এখানে 0 মূল বিন্দু, তাহলে এদিকে 6 একক, তাহলে 1 2 3 4, আচ্ছা এইভাবে যদি আমরা করে দিই, এদিকে 6 এদিকে 7, তাহলে আমরা পেয়ে যাব এইভাবে, ঠিক আছে, এইভাবে পেয়ে যাব। মানে এখানে আমাদের এই যে বিন্দুটা 6 একক, তাহলে এই বিন্দুটা হবে আমাদের 6,0, এদিকে 6 একক আর এদিকে 7, তাহলে এই বিন্দুটা হবে আমাদের কত, 0,7। যেহেতু এদিকে ওয়াইটা 7 গেছে, তাহলে এক্সটা 0 আছে, ওয়াইটা 7 আছে, তাহলে ছেদিতাংশ আকার অনুযায়ী আমরা লেখচিত্রটা এইভাবে যাবে, এই যে লেখচিত্রটা। ওকে, তাহলে যে ত্রিভুজটা উৎপন্ন করলো এখানে, তাই ত্রিভুজের ক্ষেত্রফল, মানে এখানে নামটা যদি দিই, এর নাম দিব আমরা, এর নাম দিচ্ছি এখানে এ, আর এখানে নাম দিয়ে দেবো বি। তাহলে যে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাই এটা তো সবসময় আমাদের কী হয়, 90 ডিগ্রি হয়, এটা একটা সমকোণ ত্রিভুজ পাবো। তার সমকোণ ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র ভূমি ইন্টু লম্ব, তাহলে এটা আমরা দেখো ও বিটা এখানে কত পাচ্ছি, আমরা এখান থেকে ও বিটা আমরা পেয়ে যাচ্ছি, ও বিটা দেখো তো 6 একক গেছে, এই যে 6, এক্সের মানটা এই যে এক্সের নিচের মানটাকে আমরা ভূমি বলতে পারবো ও বি, এটা 6 একক এবং এই যে ওয়েটা কত একক, ওয়েটা দেখো 7 একক গেছে, তাহলে ওয়ে সমান 7 একক। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ যে আছে, সমকোণী ত্রিভুজ এ ও বি, এর ক্ষেত্রফল, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। তাহলে হাফ ইন্টু, দেখো ভূমি আমাদের ও বি বলবো, তাহলে ও বি, এখানে আমরা ও বি দিয়ে দিলাম, আর লম্ব আমরা ওয়ে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো হাফ ইন্টু ও বির মান কত পেয়েছি, 6, আর ও এর মান 7, এত বর্গ একক। 2 দিয়ে কাটাকাটি করে দাও, তা 2 3 6, তা দেখো তো আমরা সমান কত পেয়ে গেলাম, 7 3 21 বর্গ একক। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম
যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছিল তার ক্ষেত্রফলটা হয়ে গেল 21 বর্গ একক। 3-এর 1-এর প্রশ্নটা চলে আসলাম। তো 3-এর প্রশ্নগুলো কিন্তু বড় প্রশ্ন আছে, তো চলো আমরা বড় প্রশ্নগুলো করাই। তো 3-এর 1-এরটা আছে সূচক থেকে আছে, এখানে দেখো 1-এর অঙ্কটা আমার দেওয়া আছে 4-এর পাওয়ারে আছে m + 1/4 ইন্টু √2 ইন্টু 2-এর পাওয়ারে m আছে, আবার 2 ইন্টু √2-এর পাওয়ারে -m, আর আবার হোল পাওয়ারে আছে 1/m। চলো আমরা সরল করি। প্রথমে যে সূচকের অঙ্কগুলো এই যে বড় সংখ্যা থাকলে পরে এই যে যুগ্ম জোড় সংখ্যাগুলো ভেঙে এনে সূচকে তৈরি করে নেবো আমরা। তো 4কে যদি ভাঙাই তো 4কে আমরা কত পাবো, 4কে 2-এর স্কোয়ার লিখতে পারবো, আর পাওয়ারে আবার আছে m + 1/4 আছে। আর এখানে দেখো তো এখানে মূল সংখ্যা সমান, তাহলে মূল সংখ্যা সমান হলে পাওয়ার কি হয়, যোগ হয়ে যাবে। এখানে 2-এর পাওয়ারে কিন্তু 1 আছে, কিছু না, তাহলে 1 পাওয়ার ধরে নিতে হয়, তাহলে 1 + m হয়ে যাবে 1 + m। আর নিচে 2 ইন্টু, আর এখানে দেখো তো √ওভার মানে কি জানি আমরা, পাওয়ারটা হাফ হয়, তাহলে √ওভার যদি পাওয়ার হাফ হয় তাহলে হাফ মানে নিচে এখানে 2 নেমে যাবে 1/2। দেখো এইভাবে পাওয়ারটা আমাদের চলে আসবে। আবার বাইরের পাওয়ারটা দিয়ে দিলাম। এখন এই দুইটা কি হবে, দুইটা এটা পাওয়ার এটাও পাওয়ার, তাহলে দুইটা গুণ হয়ে যাবে উপরের পাওয়ারের সঙ্গে। তাহলে 2-এর মাথায় আমরা কত যাবে দেখো, এটা যাবে 2m প্লাস, আর এখানেও আমাদের এর সঙ্গে গুণ হবে, তাহলে এর সঙ্গে যেহেতু গুণ হয় তাহলে এখানে কিন্তু আমাদের কাটাকাটি যাবে, তাই না। তো এটা আমরা 1/2 করে দিই, এটা 1/2 পেয়ে যাবা, কারণ 2 দিয়ে এর সঙ্গে গুণ আর 2 দিয়ে এর সঙ্গে গুণ। আর এখানে আমাদের দেখো তো এই জায়গাটা, এটা রুটটা যদি উঠাই তাহলে 2-এর পাওয়ারে 1 + m, আর নিচে 2 হবে, কারণ √ওভার মানে হাফ পাওয়ার, তাহলে হাফের জন্য 2 নামে যাবে। আর এখানে দেখো এখানে পাওয়ারগুলো আমরা যোগ করব, গুণ আছে বলে, তো একটা 2 রেখে এখানে তো পাওয়ার 1 আছে, তাহলে 1 প্লাস এটা 1 প্লাস হবে, কিন্তু যে মাইনাসটা আছে বলে মাইনাস করে দেবে এখানে, তাহলে m/2 বাইরে আমরা লিখে দেবো 1/m। আচ্ছা এখন দেখো এই 2 আর 2 মিলে গেছে, গুণ আছে, তো পাওয়ারগুলো যোগ হবে, তাহলে আমরা এখানে একটা 2 রেখে 2m + 1/2, আর এখানে আমাদের হবে দেখো এই পাওয়ারটা যোগ হবে প্লাস কত আছে, এটা আছে আমাদের 1 + m/2, এই যে পাওয়ারগুলো যোগ। আর নিচে কত আছে, নিচে 2, তো এখানে আমরা ভগ্নাংশ যোগটা যে করিয়ে নিই, তাহলে লসাগু 2, এখানে 2 - m পেয়ে যাবো, আর নিচে তো আমাদের m আছে, তাহলে এখানে আমাদের কী করতে হবে, ভগ্নাংশে যোগবিয়োগ করতে হবে এই জায়গাটা। তো চলো আমরা ভগ্নাংশে যোগবিয়োগটা করি। আচ্ছা তাহলে দেখো আমরা এই যে ভগ্নাংশের যোগবিয়োগটা তোমাদের আমি এই জায়গায় করে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে দেখো, তা আমাদের কত আছে 2m + 1/2 প্লাস 1 + m/2, এটা আমাদের আছে। তাহলে এটা যদি হয় তাহলে আমরা দেখো তো এখানে আমরা যে যোগবিয়োগ করি তাহলে লসাগু 2, তো এটা যাবে 4m প্লাস এটা আমাদের 1 আসবে, এটা 1 + m নেমে যাবে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে 5m প্লাস 1 1 যোগ করে 2, আর নিচে 2, 5m + 2/2। তাহলে আমরা এখানে যদি লিখে দিই, কত লিখে দিব, তাহলে 2-এর পাওয়ারে আমরা লিখতে পারবো 5m + 2/2, আর নিচে দিকে দেখো নিচে আবার ছিল 2-এর পাওয়ারে 2 - m/2, আর বাইরে পাওয়ারে আছে 1/m। এখন লক্ষ্য করো এই যে মূল সংখ্যা সমান, তাহলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে একটা 2 রেখে, তাহলে এখানে সমান সমান আমরা এই যে দেখো একটা 2 রেখে দিলাম, আর পাওয়ারগুলো বিয়োগ করব, তাহলে আমাদের উপরে আছে 5m + 2/2, তাহলে মাইনাস হয়ে যাবে 2 - m/2, আর বাইরে পাওয়ারে আবার ছিল কত 1/m। এখন এই পাওয়ারটা ভগ্নাংশে যোগবিয়োগ করব, চলো আমরা এই জায়গায় করে দেখাচ্ছি। আমাদের আছে কত 5m + 2/2 - 2 - m/2, এখানে লসাগু 2, তো আমাদের 5m + 2 নেমে যাবে, আর এটা 2 দিয়ে মিলে উপরটা নেমে যাবে -2, আর মাইনাস মাইনাসে এটা কিন্তু প্লাস হয়ে যাবে এই মাইনাসটা m। তাহলে এখানে দেখো 2 2 কেটে গেল, আমাদের 5টা m আর 1টা m কাটা 6টা m থেকে গেল, নিচে 2 2 দিয়ে কাটারি করলে 2 3 6, তাহলে আমরা দেখো সরল করে 3m পেয়ে গেলাম। তাহলে এখানে 2-এর পাওয়ারে কত থেকে গেল 3m থেকে গেল, বাইরে 1/m আছে। দেখো এই পাওয়ার কাটাকাটি করতে পারবো উপর নিচে, তাই না, পাওয়ারে গুণ হয় বলে, তাহলে আমার 2-এর মাথায় 3 থেকে গেল, তাহলে 2-এর পাওয়ারে 3 মানে 2 × 2, তাহলে 2টা গুণ হবে 3 বার, যেহেতু পাওয়ারে 3 আছে, তাহলে এখানে গুণ করো
গুণ করে আমরা 8 পেয়ে যাবো। তো এটাই আমাদের অ্যান্সার। 3-2 প্রশ্নটা আছে দেখো, 3 পাওয়ারে এক্স সমান সমান 5 পাওয়ারে ওয়াই সমান সমান 75 পাওয়ারে জেড আছে। তাহলে এটা যদি হয়, এখান থেকে আমাদের প্রমাণ করতে বলেছে জেড সমান সমান এক্স প্লাস এক্স ওয়াই আছে, এক্স ওয়াই বাই 2x প্লাস ওয়াই আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা দেখো, 75কে আমরা ভেঙে নেব। 75কে তোমরা লসাগু করবা। এখানে যদি 75কে যে লসাগু করা হয়, তাহলে আমরা 5 দিয়ে করব। এখানে হবে কত, 5 একে 5, 5 5 25, আবার 5 দিয়ে 5 3 15। তাহলে দেখো তো এখানে লিখতে পারবো 5 স্কোয়ার ইন্টু 3 লিখতে পারবো 75কে। তাহলে এখানে 75কে ভেঙে কি লিখতে পারবো, 5 স্কোয়ার ইন্টু 3। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো, এটা যদি আমরা 3 ইন্টু একটু ঘুরিয়ে নিই, 5 স্কোয়ার করি, আগে 3 আছে তারপরে 5 আছে, 5 স্কোয়ার করে দিলাম। আচ্ছা পাওয়ারে কিন্তু জেড আছে, পাওয়ারে জেড আছে, তাহলে জেডটা দুজনের পাওয়ারে থেকে যাবে 3z ইন্টু, আর এখানে দেখো এই 2 আর জেড গুণ হয়ে যাবে, তাহলে এখানে 2z হয়ে যাবে। ঠিক আছে, আর এদেরকে সবাইকে আমরা কে ধরে নিলাম, কে ধরি। তাহলে প্রত্যেকের মান আমরা কে বলতে পারবো। তাহলে অতএব 3 পাওয়ারে এক্স সমান সমান কে। তাহলে এখান থেকে যদি আমরা বলি 3 মানটা কত, তাহলে পাওয়ারটাকে যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে এটা কে এর পাওয়ারে আসবে 1/x আসবে। আর এখানে দেখো এটা 5 ছিল, আর এখানে আমাদের এটাকেও কে ধরে নেব, আর প্রত্যেকের মান কিন্তু আমরা কে ধরে নিয়েছি। ঠিক আছে, এটা আমাদের কে আছে। তাহলে এখানে 5-এর মান যদি বের করি, তাহলে এখানে কে এর পাওয়ারে ওয়াইটাকে এদিকে নিয়ে আসলে 1/y হয়ে যাবে। তাহলে 3 মান আর 5 মান পেয়ে গেলাম। তাহলে এবার দেখো, এবং এই যে মানটা আছে এটাকে টুকবো আমরা, 3 পাওয়ারে জেড ইন্টু 5 পাওয়ারে 2z সমান সমান কে। এখানে যদি মানগুলো বসিয়ে দিই, দেখো 3 মানটা কত, এটা মানটা হচ্ছে কে পাওয়ারে 1/y, সরি 1/y না 1/x আছে। তো এখানে লিখবো 1/x, আবার আছে বাইরে জেড ইন্টু, আর 5 মান কে পাওয়ারে 1/y, আর বাইরে আছে 2z, আর এদিকে আমাদের কে থেকে গেল। তাহলে এখানে দেখো তো, এটা কে এর পাওয়ারে কত আসবে, এটা z/x, তাই না, এটা গুণ হয়ে যায় পাওয়ার পরে z/x গুণিত, আর এখানে কে এর পাওয়ারে এখানে 2z/y, আর এদিকে আমাদের কে আছে, কে দেখো মূল সংখ্যা মিলে গেছে, তাহলে পাওয়ারগুলো কী হবে, গুণের সময় যোগ হবে, মূল সংখ্যা সমান। তাহলে এখানে চলে এসো এখানে। তাহলে আমরা বা কী করবো দেখো, আচ্ছা এখানে একটা লাইন করি আমরা। তাহলে একটা লাইন করলে পরে এখানে কে রেখে দিলাম, আর পাওয়ারটিকে যোগ করে নিব, z/x প্লাস 2z/y। আর এখানে দেখো তো, এই যে দেখো কে এর পাওয়ার, এখানে কে আমরা কী করব, কে এর পাওয়ারে কিছু না থাকলে 1 তো আছে, তাহলে কে এর পাওয়ারে 1। তাহলে আমরা এখানে অতএব দিয়ে করতে পারবো, দেখো পাওয়ার মূল সংখ্যা সমান আছে, তার মূল সংখ্যা যদি সমান হয় তার পাওয়ারগুলো কী হবে, সমান হবে। তাহলে পাওয়ারগুলো সমান লিখে দেবো, z/x প্লাস 2z/y আছে সমান সমান 1। দেখো মূল সংখ্যা সমান, তো পাওয়ারকে সমান করে দিলাম। এবার এখান থেকে প্রমাণটা আমাদের মিলে যাবে। আমরা এখানে জেড কমন দেখতে পাচ্ছি, 1/x প্লাস 2/y, এই যে জেড আছে জেড কমন নিয়ে নিলাম, এদিকে 1। তাহলে এখানে আমরা একটু ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, লসাগু xy, তাহলে এটা x মিলে গেলে এটা y থেকে যাবে, আর এটা y মিলে গেল তাহলে 2x থেকে যাবে, এদিকে 1। আচ্ছা আমরা যদি এখানে জেডের মানটা বের করি, তাহলে xy উপর দিকে চলে যাবে, আর এই যে 2x প্লাস ওয়াইটা নিচে দিকে লিখেছিলাম, 2x প্লাস ওয়াই নিচে দিকে লিখেছিলাম। দেখো আমাদের প্রমাণটা চলে এসেছে, তাহলে আমরা এখানে লিখে দেবো প্রুফড, আমরা প্রমাণ করে দিয়েছি। 4-এর 1-এর অঙ্কটা দেখো, আমাদের লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলেছে। দুটো সমীকরণ দেওয়া আছে, প্রথমটা আছে 2x প্লাস 3y সমান 12, তারপরটা আছে 2x সমান 3y। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা লেখচিত্রের মাধ্যমে x এর মান আর y মান বের করে দেখাবো। তার আগে আমাদের কী করতে হবে, আমাদের বিন্দুগুলো বের করতে হবে। এই সমীকরণে 3টি বিন্দু বের করবো, এই সমীকরণ থেকে 3টি বিন্দু বের করবো। তার জন্য দেখো আমরা যে কারো একজনের মান বের করে নেবো, হয় y এর মান বা x এর মান। তো x এর মানটি আমরা বের করি, 2x সমান দেখো 12 মাইনাস এটা 3y হয়ে যাবে। জেনারেলি আমাদের ওয়াই মানটা বের করা দরকার, কিন্তু দেখো অনেক সময় কী হয়, এই জায়গাটা মাইনাস থাকে যায় বলে আমরা ওয়াই মানটা বের করতে একটু অসুবিধা হয়, বলে আমরা এক্সের মানটাই বের করে নেবো। এক্সের মান বের করলেও কোনো কিছু অসুবিধা হবে না, আমাদের অ্যান্সার ঠিক মিলবে। চলো আমরা এক্সের মানটাই বের করে দেখাই। এটা 12 মাইনাস 3y, আর এখানে 2টা নিচে নেমে যাবে। ঠিক আছে,
এবার দেখো আমাদের একটা কী করতে হবে, ঘর তৈরি করতে হবে। এইভাবে তোমরা একটা ঘর করে নেবা। তাহলে এখানে একটা ঘর, দুটা ঘর, 1 2 3 4টা করবা। তাহলে প্রথম ধারে এক্স ওয়াই থেকে যাবে। এই যে দেখো এই যে 3টা ঘর আছে, 3টা বিন্দু এখান থেকে পেয়ে যাবো। তাহলে দেখো আমরা কিভাবে বিন্দুগুলি পাবো। এই যে ওয়াই আছে, ওয়াইয়ের মান আগে কিছু নাও, এমন কিছু মান নাও যেটা সরল করে 2 দিয়ে যেন ভাগ যায়। তাহলে ওয়াইয়ের মান প্রথমে 0 দিয়ে চেক করবা। 0 যদি নাও তাহলে এটা 12 থাকবে, 12কে 2 দিয়ে কিন্তু ভাগ যাবে। তাহলে ওয়াইয়ের মান আমরা 0 নিয়ে নিলাম। তাহলে ওয়াইয়ের মান যদি 0 নিই তাহলে এটা হয়ে গেলো 12, আর 12কে 2 দিয়ে ভাগ করে কত হবে 6। তা দেখো আমরা একটা বিন্দু পেয়ে গেলাম 6,0। পরের যে বিন্দুটা পাবো দেখো ওয়াইয়ের মানটা কত পাবো, পরের ওয়াইয়ের মানটা পাবো এই যে 0 আর যে 2 আছে এই দুটো যোগ করে এখানে বসিয়ে দেবা। প্রথমটা একটু ভাবার বিষয় আছে, তারপরের মানগুলো কিন্তু অটোমেটিকই চলে আসবে আমাদের। তাহলে 0 আর 2 যোগ করে কত হবে 2, তাহলে এখানে 2 বসে গেল। তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা 2 বসাবো। তো 2 বসালে তো এটা সরল হবে, 3 2 এ 6, তাই না, গুণ হয় 3 × 2। তাহলে 3 দিয়ে 6 আর 12 থেকে 6 বাদ, তো 12 থেকে 6 চলে গেলো 6, আর 6কে 2 দিয়ে ভাগ, 6কে 2 দিয়ে ভাগ করবো তো 3 পেয়ে যাবা, সেই মানটা 3 পেয়ে যাবো। আবার 2 আর 2 যোগ করে নাও, এটা হবে কত 4 হয়ে যাবে। তো ওয়াই জায়গায় 4 বসালে 4 3 12, আর +12 -12 কেটে গিয়ে এটা 0, আর 0কে 2 দিয়ে ভাগ করে কত হবে 0। তাহলে বিন্দুগুলো আমরা পেলাম 6,0, আগে এক্স তারপরে ওয়াই, এক্স আর ওয়াই থাকে, কমা এটা পেলাম 3,2, তারপরটা পেলাম 0,4। ঠিক আছে, এভাবে 3টা বিন্দু আমাদের বের করে নিতে হবে। একইভাবে দেখো আমরা এখান থেকে সমাধান করে এক্সের মানটা বের করবো। তাহলে এখান থেকে এক্সের মানটা কত দেখতে পাচ্ছ 3y/2। তাহলে এখান থেকে চলো বিন্দু বের করো। একটা ঘর, দুটা ঘর, 3টা ঘর, তাহলে 1 2 3 4 এক্স ওয়াই। আবার দেখো প্রথমে আমরা কাজ করব যে ওয়াইয়ের মান এমন কিছু নেব যেন এক্সের মান পাওয়া যায় 2 দিয়ে ভাগ করে। তো ওয়াইয়ের মান 0 নিয়ে নাও, তাহলে ওয়াইয়ের মান 0 হলে এক্সের মানও 0, দেখো 0, তো 0 0 হয়ে যাবে, তাই না। আচ্ছা, তারপর এটা দেখো এটা 2 নাও, তো এটা যদি আমরা 2 নিই তাহলে কত হবে, এটা হবে 6। তা 6 হলে পরে 6কে 2 দিয়ে ভাগ করো, কত হবে 2 দিয়ে ভাগ করলে 3 হবে, তো এটা আমরা 3 পেয়ে যাবো। দেখো একটা বিন্দু কমন পেলে খুবই ভালো, তাই না, কমন পেলে ওই মানটাই পাওয়া যায়, তাই না, কমন বিন্দুটাই ছেদ বিন্দু পাওয়া যাবে। তখনই বলে দেবো এক্সের মান 3 আর ওয়াইয়ের মান 2, এটাই আমাদের কিন্তু অ্যান্সার আসবে। অ্যান্সারে তোমরা দেখবা বিন্দু বের করার সময় দেখতে পাবা একদম ভালো, যে চেষ্টা করবো সবসময় যে একটা বিন্দু যেন কমন চলে আসে, 3,2 3,2। আচ্ছা, তারপরে দেখো পরের বিন্দুটা কী হবে, 2 আর 2 যোগ করে নাও, এটা 4, তো 4 বসাও, 4 3 12, 12কে 2 দিয়ে ভাগ হলে কত হবে 6। তাহলে এভাবে আমরা বিন্দুগুলি পেয়ে যাব। এটা পেয়ে যাবো একটা বিন্দু 0,0, তারপরের বিন্দুটা 3,2, তারপরের বিন্দুটা 6,4। তা দেখো 3টা বিন্দু পেয়ে গেলাম, এই সমীকরণ থেকে আর এই সমীকরণ থেকেও 3টা বিন্দু বের করে নিলাম। তো এবার আমাদের কিন্তু গ্রাফের কাজ আছে, তা আমরা চলে যাবো গ্রাফ খাতায়। দেখো আমরা চলে আসলাম গ্রাফ খাতায়। তাহলে 4-এর 1-এর বিন্দুগুলো আমরা বের করে রেখেছি, তো বিন্দুগুলো এখন আমরা স্থাপন করব ছক কাগজে। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা লম্ব অঙ্কন করব, এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা তৈরি করব। এভাবে করে বসিয়ে একটাকে মোটা করে নিব আমরা, এটা এক্স অক্ষ, আর এইভাবে এদিকে নিয়ে ওয়াই অক্ষ তৈরি করব। সেটাকে এইদিকে এক্স, আর এদিকে আমরা এক্স টেক্স বলে দেব ওয়াই, আর এই সাইডে আমরা ওয়াই টেক্স বলবো। এটাকে আমরা মূল বিন্দু বলি 0, যা স্থানাঙ্ক 0,0 হয়। এখান থেকে শুরু হবে বিন্দুগুলো আমরা স্থাপন করবো। দেখো প্রথম সমীকরণে যে বিন্দুগুলি বের করে রেখেছি আমরা 6,0, তাহলে 6 দেখো এখান থেকে শুরু করতে হবে, 6 করে গুনবো। দেখো হালকা মোটাটা 5 হবে এখান থেকে, দেখো হালকা যে মোটাটা আছে, আর বড়ো যে মোটাটা আছে সেটা 10, তাহলে এটা 5, তাহলে এখান থেকে 6, তাহলে এখানে 6 পেলাম। আর দেখো ওয়াইটা 0 আছে, তো ওয়াই কিন্তু কোথাও সরল না, তো বিন্দুটা কিন্তু আমরা এই জায়গায় পেয়ে গেলাম, এই যে আমাদের বিন্দুটা। পরের বিন্দুটা 3,2 বলেছে, তাহলে এই যে দেখো 1 2 1 2 3 আর ওয়াই 2, তো উপরে যাবো 1 2, তাহলে এই জায়গায় বিন্দুটা আছে পরেরটা। তারপরে বিন্দুটা আছে 0,4, তাহলে 0 দেখো এক্স তো 0 এখানে, 4 বলতে আমরা উপরে 4 ঘর যাবো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে এই জায়গায় আছে বিন্দুটা। দেখো 3টা বিন্দু স্থাপন করলাম। এবার আমরা কি করবো, যোগ করে দেবো। এভাবে স্কেলে বসিয়ে ঠিক মাঝ বরাবর একটু বসাবা,
আর এইভাবে করে একটু যোগ করে দিতে হবে। তো দেখো আমরা একটা লেখচিত্র পেয়ে গেলাম। এই লেখচিত্রের নাম আমরা এ বি দিয়ে দিলাম, এ বি লেখচিত্র। এবার এই বিন্দুগুলো বসাবো, দ্বিতীয় সমীকরণের বিন্দুগুলো। দেখো প্রথমটা 0 0 0 আছে, 0,0, তাহলে এই যে দেখো মূল বিন্দুটাই 0,0, মূল বিন্দু স্থানাঙ্ক 0,0। তারপর এটা 3,2, 3,2 দেখো এই বিন্দুটাই যেটা আমরা বের করেছি। তারপর আছে 6,4, 6 দেখো 6 এখানে আছে, আর 4 বলতে উপরে যাবে, 1 2 3 4 এই জায়গায় আসবে। এখন এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু আমরা কী করবো, একটা লেখচিত্র তৈরি করব। তাহলে আমরা দেখো ঠিক মাঝ বরাবর বসাবো, বসিয়ে আমরা এভাবে করে টেনে দেবো। তাহলে আরেকটা আমরা লেখচিত্র পেয়ে গেলাম। এই লেখচিত্রের নাম আমরা দিয়ে দেবো সিডি। তাহলে সিডি লেখচিত্র দেখো তো আমাদের এই যে বিন্দুতে ছেদ করেছি এটা পি বিন্দু দিয়ে দিলাম। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক যে কমন বিন্দুটা যেটা 3,2, তাহলে 3,2 আমরা পি বিন্দু ছেদ বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন আমরা অঙ্কন প্রণালীটা লিখব। দেখো খুব শর্টকাট অঙ্কন প্রণালী আমি দেখাচ্ছি, তোমার অঙ্কন প্রণালীটা ভালো করে দেখো মন দিয়ে। তার প্রথমে হেডিং করব অঙ্কন প্রণালী। দেখো ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গ ক্ষেত্রের বাহুকে 1 একক ধরে। ঠিক আছে, এই যে দেখো তো ছক কাগজ বলতে গ্রাফ খাতাকে বলা হয়। ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম, এই যে ছোটো ছোটো বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ, এগুলো ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বলা হয়। তাই এর প্রতিটি বাহুকে 1 একক ধরে আমরা কিন্তু বিন্দুগুলো স্থাপন করেছি, সেই জিনিসটা লিখেছি। ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে এই যে বিন্দুগুলো দেখো, যেটা আছে 6,0, 3,2, 0,4 এবং 0,0, 3,2 আর 6,4 বিন্দুগুলি স্থাপন করে স্কেলের দ্বারা যুক্ত করে আমরা দুটি লেখচিত্র পেয়েছি। একটা পেয়েছি এবি ও সিডি, দুটি লেখচিত্র পেলাম। ঠিক আছে, লেখচিত্র দুটি দেখো, লেখচিত্র দুটি পি বিন্দুতে ছেদ করেছে, এই তোমরা দেখলা যে লেখচিত্র দুটি পি বিন্দুতে ছেদ করেছে, তাই না? ওটাই আমরা লিখলাম, যেটা আমরা গ্রাফে করেছি ছক কাগজে, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে সাজাচ্ছি। এবার দেখো অতএব পি বিন্দু স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক কত পেয়েছি আমরা পেয়েছি 3,2 কমন বিন্দুটা। তাহলে দেখো আমরা নির্ণয় সমাধান আমরা পেয়ে গেলাম। অতএব নির্ণয় সমাধান x সমান 3, দেখো এটা x এর মান, আর y সমান 2, দেখো আমরা নির্ণয় সমাধান করে দিলাম। এইভাবে আমাদের লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে, x এর মান y এর মান বের করতে হবে। চলো আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো 4-এর 2 নম্বরটা দেখো, তো এখানে আমাদের 3টি সমীকরণ দেওয়া আছে। তাহলে যে 3টি সমীকরণ আছে, x = 4 আছে, y = 3 আছে, আর একটা সমীকরণ আছে 3x + 4y = 12। তো এই যে 3টি সমীকরণ আছে, এই সমীকরণ 3টি লেখচিত্র অঙ্কন করতে বলেছে। তারপর লেখচিত্র অঙ্কন করে লেখচিত্র দ্বারা উৎপন্ন যে ত্রিভুজ পাওয়া যাবে, সেই উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তারা আমরা লেখচিত্র পাওয়ার জন্য আমরা কি করব, প্রথমে 3টি সমীকরণ থেকে প্রত্যেকটা সমীকরণে 3টি করে বিন্দু বের করব। তো চলো প্রথম আমরা এই সমীকরণ থেকে 3টি বিন্দু বের করার চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে দেখো এখানে একটা বর্ডার দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের একটা ঘর করতে হবে, এইভাবে করে তোমরা একটা ঘর করে নেবা, 1টা 2টা 3টা 4টা। তো প্রথমে এক্স আর ওয়াই। তা দেখো এখান থেকে দেখো 3টি বিন্দু কী করে পাবো, এক্স এর মান 4 আছে, তাহলে এক্সের ঘরগুলোতে 4 বসিয়ে দাও, এভাবে 4 বসিয়ে দেবা। আর ওয়াইয়ের ঘরগুলোতে ইচ্ছা মতো মান বসাও। আমরা এখানে নিয়ে নেবো, ধরো একটা নিয়ে নিলাম, 1 নিয়ে নিলাম, তারপরে
5 নিয়ে নিলাম, তারপরে 9 নিয়ে নিলাম, এগুলো ইচ্ছা মতো মান। এবার চলে এসো এখানে। তাহলে এখানে আমাদের একটা ঘর তৈরি করতে হবে, এইভাবে করে আমাদের ঘর বানাবো। তাহলে এখানে এক্স, এখানে ওয়াই। এবার ওয়াইয়ের মান 3 দেওয়া আছে, তো ওয়াইয়ের ঘরগুলোতে আমরা 3 করে বসিয়ে দেবো। এই যে দেখো 3 আমরা বসিয়ে দিলাম। আর এক্সের ঘরগুলোতে ইচ্ছা মতো মান। তো নিয়ে নাও এখানে 1 নিয়ে নাও, 5 নিয়ে নাও, আর 9 নিয়ে নাও, ইচ্ছা মতো যে কোনো মান নিতে পারবো আমরা। এবার এখান থেকে দেখো, এখানে আমাদের কি করতে হবে, এখানে এক্সের মানটা বের করে নিই। তো চলো, এক্স বা ওয়াই যে কোনো মান বের করলে হবে। তা আমরা এখানে এক্সের মানটা বের করবো। অনেক সময় এখানে মাইনাস থাকে, তো এক্সের মানটা বের করার সুবিধা হয়ে যায়। তো দেখো আমরা এখান থেকে যে এক্সের মানটা বের করি, তা 3x সমান 12 মাইনাস 4y, বা এক্স সমান 12 মাইনাস 4y বাই 3টা নিচে নেমে যাবে। তারপর আমরা কি করব, এইভাবে একটা করে ঘর তৈরি করে নেব। এই যে দেখো, এভাবে 4টা ঘর তৈরি করবো। তো 4টা ঘর তৈরি করলাম। প্রথম ঘরে আমরা এক্স আর ওয়াই বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো, এখানে আমাদের ওয়াইয়ের মানটা কিছু একটা নিতে হবে। এমন কিছু মানটা নাও যেন উপরে যে মান আসবে 3 দিয়ে যেন ভাগ যায়। আচ্ছা, প্রথমে 0 দিয়ে শুরু করবা। তো 0 যদি নিয়ে নাও, তো 0 নেওয়া মানে 4 × 0, এটা 0 হয়ে গেল। তো এটা যদি 0 হয়ে যায় তাহলে 12, তো 12কে 3 দিয়ে ভাগ যাবে। তো দেখো আমরা ওয়াইয়ের মান 0 নিতে পারবো। তো 0 নিলে পরে 3 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে 0 যদি নিই, তো এটা 0 আর 12 থাকলে 12কে 3 দিয়ে ভাগ করে কত হবে, 3 × 4 = 12। তাহলে এক্সের মানটা আমরা 4 পেয়ে যাব। চলে এসো আবার পরের এটা বিন্দুটা। দেখো প্রথমটা ভাবতে হয়, তারপর এটা ভাবার দরকার নাই। এই যে 0 আর 3 আছে, এই দুটো যোগ করে এটা বসিয়ে দাও। তা 3 আর 0 যোগ করে তো 3 হবে। আর এখানে দেখো কত হবে, এবার এখানে 3 নিয়েছি ওয়াইয়ের মানটা, তার ওয়াইয়ের জায়গায় 3 বসিয়ে সলভ করতে হবে। তো 3 যদি বসাই, তো 4 × 3 = 12 হবে, গুণ হবে, তাই না? এখানে 4 × 3, তো 4 × 3 = 12। আর এখানে দেখো 12 আছে, তো +12 -12 কেটে যাচ্ছে, উপরে আবার 0। তো 3 দিয়ে আবার 0কে ভাগ করলে 0 হবে। তাহলে এখানে আমরা 0 পেয়ে গেলাম। দেখো, আচ্ছা পরের এখানে বিন্দুটা, তো এই জায়গার এটা পাবা। দেখো 3 আর 3 যোগ করো, 3 আর 3 যোগ করে কত হবে, 6। তো এভাবে আমরা এখানে 6 পেয়ে গেলাম। তো এখানে 6 বসাও ওয়াইয়ের জায়গায়। তো ওয়াইয়ের জায়গায় যে 6 বসাও, তাহলে 6 বসালে 4-এর সঙ্গে 6 গুণ হবে, তা 4 × 6 = 24। ঠিক আছে, 24 থেকে 12 চলে গেল, তাহলে -12 থাকবে, তাই না? এই যে 24টা বড়, -24 থেকে 12 বিয়োগ, তাহলে -12। আর -12কে 3 দিয়ে ভাগ, তাহলে -4। তাহলে এটা -4। তোমাদের অসুবিধা হলে তোমরা বসিয়ে রাফে সরল করবা, দেখবো এই মানগুলো কিন্তু পাবা। তাহলে এখানে আমরা বিন্দুগুলো পেয়ে গেলাম। দেখো প্রত্যেকটা জায়গায় বিন্দু পেয়েছি। তাহলে এখানে কি কি বিন্দু পেলাম, এখানে আমরা পেয়েছি দেখো 4,1 পেলাম একটা বিন্দু, এখানে 4,5 পেয়েছি, আর এখানে 4,9 পেলাম। এখানে বিন্দুগুলো কি কি পেলাম, 1,3, 5,3 আর 9,3। আর এখানে বিন্দু পেয়েছি, কী পেয়েছি, 4,0, 0,3 আর -4,6। এই যে বিন্দুগুলো পেলাম, তাহলে এই বিন্দুগুলো নিয়ে আমরা দেখো লেখচিত্র তৈরি করব। 3টে লেখচিত্র পেয়ে যাব। তো আমাদের গ্রাফ খাতার প্রয়োজন পড়বে, তো আমরা চলে যাব গ্রাফ খাতায়। দেখো 4-2 বিন্দুগুলো আমরা বের করে রেখে দিয়েছি। তাহলে এখন এই বিন্দুগুলো আমরা ছক কাগজে স্থাপন করে একটা ত্রিভুজ তৈরি করব। তো চলো প্রথমে আমরা কি করব, এই ছক কাগজে আমরা x অক্ষ y অক্ষ অঙ্কন করব। তাহলে আমরা x অক্ষটাকে তৈরি করছি, আমাদের x অক্ষ। এবার একটু y অক্ষটা আমরা দেখাবো কোথায়, আমরা এই জায়গায় দেখাই। এভাবে x অক্ষ y অক্ষ তৈরি করে নিতে হবে। তাহলে এটা আমাদের হয়ে গেল x, এইদিকে বলবো x ড্যাশ, কে বলবো y, এইদিকে বলবো আমরা y ড্যাশ। আর এই বিন্দুটাকে মাঝে এটাকে 0 নিব, 0, যার স্থানাঙ্ক 0,0, মূল বিন্দুটাকে বলা হয়। চলো আমরা বিন্দুগুলো স্থাপন করব। যখন যে বিন্দুগুলো আমরা বের করলাম, তা আমাদের প্রথম সমীকরণে যে বিন্দুগুলো আছে 4,1, তা দেখো 4,1 কোথায় যাবে, তাহলে 4 যাবে, দেখো x4, তাহলে 1, 2, 3, 4। আবার y1 আছে, তো y উপরে 1, তাহলে এখানে একটা বিন্দু আছে, এই যে। তারপর এটা 4,5, আবার এখানে 4 আর 5 আমরা চলে যাবো। দেখো তো যে হালকা মোটাটা, এটা আমাদের 5, তাহলে এই জায়গায় আছে। তারপর 4,9, এখানেই 4, 9 চলে যাবো। দেখো তো 10-এর এই যে মোটা টানটা 10-এর নিচে, এটা আমাদের 9 আছে। তাহলে এই যে দেখো, তাহলে আমাদের এই যে 3টা বিন্দু আমরা যোগ করে নেব।
এভাবে করে বসিয়ে দেব, আর মাঝ বরাবর যেন চলে যায় লেখচিত্রটা। এই যে দেখো, আমরা একটা লেখচিত্র পেয়ে গেলাম প্রথম সমীকরণে লেখচিত্র। এবার দ্বিতীয় সমীকরণের বিন্দুগুলো স্থাপন করব। 1,3, তাহলে এখানে 1 আর 3 উপরে যাবে, 1 2 3, এই যে দেখো, তাহলে এইখানে বিন্দুটা। তারপরে 5,3, 5 কোথায় হবে, এই যে 5 আর 3, 1 2 3, এই যে এখানে। তারপরে 9,3, 9 দেখো এখানে, এই যে 10, 1 ঘর কমিয়ে দেবো 9 আর 3, 1 2 3, এই যে দেখো। তাহলে এই যে 3টা বিন্দু, এই 3টা বিন্দুকে আমরা যোগ করে দেখাবো। তাহলে 3টা বিন্দু যোগ করি, এইভাবে করে আমরা যোগ করে নেব। এই যে এইভাবে একটা আমরা লেখচিত্র পেয়ে গেলাম। তাহলে এটা আমরা নাম দিয়ে দেবো। দেখো, আগেরটাকে আমরা AB নাম দেব, আর এটাকে আমরা CD নাম দিয়ে দেবো। তারপর আর একটা সমীকরণ ছিল, সেই সমীকরণের বিন্দুগুলো স্থাপন করব আমরা। দেখো 4,0 আছে, তাহলে এই যে 4 আর 0, তাহলে 0 বলতে এই জায়গাটা আমাদের হয়ে গেল এই বিন্দুটা। 0,3, এখানে 0 আর 3 দেখো, 1 2 3, তাহলে এই জায়গায় এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম। -4,6, তাহলে 1 2 3 4, যেটা আছে 4 -4 আর 6, 6 1 2 3 4 5 6, এই যে দেখো। তা 3টা বিন্দু দেখো, এই বিন্দু এই বিন্দু এই বিন্দু, তাহলে আমরা এই 3টা বিন্দু এইভাবে যোগ করব। এই যে দেখো, এখানে আমরা দেব, নিয়ে এইভাবে করে, এই যে দেখো, এইভাবে করে আমাদের চেনে নিতে হবে। তাহলে এইভাবে একটা লেখচিত্র আমরা পেয়ে গেলাম। এটিকে, এটাকে আমরা EF নাম দিয়ে দেবো, EF। তা দেখো, এই যে 3টি লেখচিত্র পেলাম, এই 3টি লেখচিত্র দিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, যার নাম আমরা দিয়ে দেবো দেখো PQ, আর এইখানে দেখো এটা R বিন্দু নাম দিয়ে দেবো। তাহলে এখানে কিন্তু আমাদের এটা সমকোণ তৈরি হয়েছে। এই যে PQটা কিন্তু আমাদের এখানে অতিভুজ, তাই না? তো এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। তা দেখো, আমরা যেটা যে ভূমি বলি, তাহলে এখানে কত একক আছে আমরা বলতে পারবো। এটা আমাদের 4 একক ছিল, দেখো এটা 4 একক, তাহলে ভূমিটা 4 একক, আর লম্বটা দেখো, এটা হচ্ছে লম্বটা 3 একক। ভূমি 4 একক, লম্ব 3 একক, এই দুটো মান খুব ইম্পর্ট্যান্ট ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়ার জন্য। তাহলে চলো আমরা অঙ্কন প্রণালীটা দেখাবো। তা আমরা এখন লিখব অঙ্কন প্রণালী। অঙ্কন প্রণালী, দেখো অঙ্কন প্রণালীটা সুন্দর শর্টকাট আমি লিখে দিচ্ছি তোমাদের। তার প্রথমে লিখব ছক কাগজের। ছক কাগজের, গ্রাফ খাতাকে ছক কাগজ বলা হয়। ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে, ঠিক আছে, ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে এই যে বিন্দুগুলো আমরা নিয়েছি, এই বিন্দুগুলো স্থাপন করেছি। এখানে এইভাবে দিয়ে দিলাম একটা সমীকরণের বিন্দু, তারপরে সমীকরণের বিন্দুগুলো এই যে আছে আমাদের 9,3, এবং শেষ সমীকরণের বিন্দুগুলো 4,0 0,3 -4,6, ঠিক আছে। এই যে বিন্দুগুলি স্থাপন করে স্কেলের দ্বারা যুক্ত করে, ঠিক আছে, যুক্ত করে আমরা AB, CD ও EF 3টি লেখচিত্র পেলাম। 3টি লেখচিত্র পেলাম, ঠিক আছে। পেলাম মানে পেলাম, এই 3টি লেখচিত্র পেলাম। এবার লেখচিত্র 3টি লেখচিত্র 3টি
3টি দ্বারা উৎপন্ন ত্রিভুজটি হলো ত্রিভুজ PQR। ঠিক আছে, যার ভূমি, দেখো ভূমি যেটাকে বলবো, এটা বললাম যে আমরা এই যে ভূমি, এই যে এখানে দেখো PR, এই যে PRকে আমরা ভূমি বলবো। যার ভূমি PR কত একক, এখানে আমরা দেখো 4 একক পেয়েছি। দেখো এই যে এখানে 4 একক আছে, তা গুণে নিবা তোমরা, এটা 4 একক পাবে, 4 একক। এবং যদি লম্ব বলি, লম্বটাকে আমরা দেখো তো, এই যে লম্ব যেটাকে আমরা QR নাম দিয়ে দেবো, লম্ব QR। তাহলে এই যে QR এর মানটা আমরা কত, QR এর মানটা 3 একক আছে, এদিকে দেখবা 3 একক, এটা পেয়ে যাবো 3 একক। এবার দেখো এই যে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল চেয়েছে, এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, ঠিক আছে, ভূমি ইন্টু লম্ব। সমকোণী ত্রিভুজ ছিল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। চলো মানগুলো বসিয়ে দাও। ভূমির মান তো হচ্ছে আমাদের 4 আর লম্বের মান 3 বর্গ একক, 2 দিয়ে কাটাকাটি করো, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম 6 বর্গ একক। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি আমরা। আমাদের যে সমীকরণগুলো লেখচিত্র অঙ্কন করে, তাই না, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছিল, আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিয়েছি। তাহলে এভাবে আমাদের অঙ্কটা করতে হবে। তো চলো আমরা পরের অঙ্কে চলে যাব। এবার দেখো 5-এর প্রশ্নগুলো, 5-এর একটা নিয়েছি, আমাদের সমাধান আছে। তো দুটো সমীকরণ দেওয়া আছে, দেখো xy বাই x প্লাস y সমান 1/5, xy বাই x মাইনাস y সমান 1/9। এই দুটো সমীকরণ থেকে x আর y মান বের করে দেখাতে হবে। তো দেখো আমরা প্রথমে এই সমীকরণটা একটু সরল করে নিই আমরা। তো আমরা প্রথমে দেখো এটাকে উল্টে লিখব, x প্লাস y উপরে y নিচে থেকে উল্টে দেবো, এটা আমার 5 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কী করবো, দেখো x বাই xy করছি প্লাস y বাই xy, এটা 5, এভাবে করতে পারবো আমরা। এখানে x কেটে যাবে, তাহলে এখানে আমাদের 1/y থেকে গেল, এখানে y কেটে গেল, 1/x থেকে গেল, তো এটা আমাদের 5। তাহলে একে আমরা 1 নং নাম দিয়ে দিলাম। এবার দেখো এটাকে যদি আমরা একইভাবে সরল করি, তাহলে এখানে কীভাবে দাঁড়াবে দেখো, তাহলে এখানে আমরা x মাইনাস y, নিচে xy, তাই এটা 9 হয়ে যাবে। এখানে x বাই xy মাইনাস y বাই xy সমান কথা গেল, এটা 9, এখানে x কেটে গেল, তাহলে এখানে বা 1/y পাবা, এখানে y কেটে গেল, মাইনাস 1/x পাবা, তাহলে আমাদের 9। আচ্ছা এই সমীকরণটাকে আমরা এখানে লিখে দিই, তাহলে 1/y মাইনাস 1/x সমান কত, 9। আমরা কি করব, আমরা অপনয়ন করব, ঠিক আছে, অপনয়নের মাধ্যমে। এখানে আমাদের সমাধান করতে বলেছে, আমাদের কোনো পদ্ধতি উল্লেখ করে দেয়নি, তা কোনো পদ্ধতি উল্লেখ না করে দিলে পরে আমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারবো। আমাদের প্রশ্নে কিন্তু কোনো পদ্ধতি উল্লেখ করেনি, শুধু আমাদের বলেছে সমাধান করো। তা চলো আমরা অপনয়নের সাহায্যে সমাধান করি। তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, তা থেকে গেলো এই যে এই দুটো, তাহলে এই দুটো দেখো 1/y এটা যোগ হয়ে 2/y হয়ে যাবে। আর এইদিকে দেখো এটা 9 5 যোগ করে এটা কত, 14 হয়ে যাবে। 2 একে 2 আর 2 7 14, তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাচ্ছি। দেখো কত পেয়ে যাবো, ওয়াইয়ের মানটা পেয়ে যাবো। দেখো একে যদি আমরা উল্টে রেখি 1/y, তাহলে এখানে y 1 করলাম, তাই এই মানটা উল্টে যাবে। দেখো ওয়াইয়ের মানটা 1/7 পেয়ে গেলাম, তাই না, এভাবে ওয়াইয়ের মানটা পেয়ে যাবো আমরা। তাহলে এই মানটা আমরা 1 নংয়ে বসিয়ে দাও, তখন আমরা এক্সের মানটা পেয়ে যাবো। তাহলে আমরা এইদিকে করি, তারপরে এখানে একটা লিখবো ভাষা, 1 নং সমীকরণে y সমান 1/7 বসিয়ে পাই। তো দেখো 1 নং সমীকরণটা কোথায় আছে, এই জায়গায়। তাহলে 1/y আছে, তাহলে আমরা দেখো তো 1/, তাহলে y জায়গায় কত বসাবো, y জায়গায় বসাবো 1/7, তাই না, 1/y ছিল আর y-এর মানটা হচ্ছে 1/7, তারপর প্লাস 1/x আর সমান 5 আছে। তাহলে এটা সরল করলে দেখো এই মানটা উল্টে যাবে, উল্টে গিয়ে দেখো এটা 7 হয়ে যাবে, কারণ 1 × 7/1 মানে 7, 1/x 5। তাহলে এখানে দেখো 1/x রেখে দিলাম, 7টা ওদিকে হয়ে যাবে মাইনাস, তাহলে -7, তাহলে বা 1/x সমান এটা -2 পেয়ে গেলাম।
তা দেখো 1/x সমান যদি -2 হয় তাহলে বা এই মানটাকে উল্টে লিখবো, তো উল্টে লিখলে কত হবে, এটা x হয়ে যাবে, তাহলে এই মানটাকে উল্টে দিতে হবে, তো এখানে 1/2 হয়ে যাবে, -1/2 হয়ে যাবে, তাই না? এভাবে করা যায়। বা তোমরা বর্গগুণ করে করতে পারো, -2x 1 আবার মাইনাসটা নিচে নেমে যাবে, এভাবে চলে আসবে। দেখো আমরা সমাধান পেয়ে গেছি। তো আমরা সমাধানটা যদি এখানে লিখে দিই, তাহলে অতএব আমরা এক্সের মান পেলাম -1/2 আর ওয়াইয়ের মানটা পেলাম 1/7। দেখো এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 5-এর 2 প্রশ্নটা আমাদের বলছে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়, তা 2 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, প্রথমে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক আমাদের ধরে নিতে হবে, তারপরে তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে পারবো। তা আমরা লিখব ধরি এককের ঘরের অঙ্ক। এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক। এককের ঘরের অঙ্কটাকে আমরা x নিলাম এবং দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্কটাকে আমরা y নিলাম। তাহলে এভাবে দেখো সংখ্যাটি কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে সংখ্যাটি কত হবে, তাহলে অতএব সংখ্যাটি যদি আমরা বলি, সংখ্যাটি পেয়ে যাব আমরা, দেখো সংখ্যাটি পেয়ে যাব, সংখ্যা পাওয়া যায় 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক জানা থাকে, তার সংখ্যাটি যে পাওয়া যায় তার নিয়মটা হলো দেখো 10 গুণিত দশকের ঘরের অঙ্ক, একদম খুব ভালো করে মনে রাখবা, 10 গুণিত দশকের ঘরের অঙ্ক প্লাস আর এককের ঘরের অঙ্কটা যোগ হয়ে যাবে। এইভাবে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা তৈরি হয় যখন এককের ঘরের অঙ্ক জানা থাকবে আর দশকের ঘরের অঙ্ক জানা থাকবে। তো এটা যদি সলভ করো তাহলে 10y + x, এভাবে পেয়ে গেলাম 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা। তাহলে এবার দেখো আমাদের যে শর্ত বলেছি, আচ্ছা আবার একটা কথা বলেছি এখানে যে সংখ্যাটি থেকে 29 বিয়োগ করবে। তাহলে যদি আমরা বলি এখন আমরা সংখ্যাটি থেকে এই যে আছে দেখো, এই সংখ্যাটি থেকে যে 29 বিয়োগ দেখায় তাহলে কত দাঁড়াবে দেখো, তখন কিন্তু অঙ্ক দুটি সমান হয়ে যাবে। তাহলে আমরা এখানে আমরা করতে পারবো, দেখো সমান 10y + x, 29কে 30, ঠিক আছে 29কে লিখবো আমরা কত 30 মাইনাস, আচ্ছা +1, 30 + 1 এভাবে লিখতে পারবো। এটা 10y - 30 এক জায়গায় করলাম আর প্লাস x + 1টাকে এক জায়গায় করলাম। এখান থেকে যদি 10 কমন নিয়ে নিই তাহলে এখানে হবে y মাইনাস কত, এটা হবে 3 হয়ে যাবে 10 কমন নিলে পরে, প্লাস x + 1। আমরা একটা সাজিয়ে লিখলাম, দেখো সংখ্যাটা কি 10 গুণিত দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক। তার সংখ্যাটা থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। তো এই যে অঙ্ক দুটি এখন পেলাম, ঠিক আছে, দশক ঘরের অঙ্ক এটা আর এককের ঘরের অঙ্ক এটা, তাই এরা কিন্তু সমান হবে। তাহলে শর্তানুসারে আমাদের কী হবে দেখো, শর্তানুসারে আমরা বলতে পারবো এই যে দেখো y - 3টা আর x + 1টা কিন্তু সমান হয়ে যাবে, তাই না? আচ্ছা এখান থেকে আমরা কী পেয়ে যাবো দেখো, এক্স ওয়াই দ্বারা সমীকরণ পেয়ে যাবো। তাহলে x + 1টা আগে লিখলাম, y - 3টা পরে লিখলাম। তাহলে x - y, এটা -3 আর এটা -1। তাহলে এখানে x - y সমান কত পেয়ে গেলাম, -4 পেয়ে গেলাম। ওকে, আচ্ছা এটাকে ধরো আমরা নাম দিয়ে দিলাম 1 নং। এবার দেখো আরেকটা শর্ত বলেছিল, এই যে অঙ্ক দুটির সমষ্টি কত বলেছে 14, ঠিক আছে। তো আমরা এখানে আরেকটা যে লিখবো, যেহেতু অঙ্ক দুটির সমষ্টি কত বলেছে 14 বলে দিয়েছে। তাহলে অতএব x + 1, অঙ্ক দুটি বলতে x আর y আছে, তাহলে x + y আমরা কত পেয়ে যাবো, 14 পেয়ে যাবো। তো এটাকে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। আচ্ছা এবার দেখো 1 নংটা আমরা এখানে লিখে দিচ্ছি, এই যে আমাদের এটা 1 নং। তাহলে এখানে অপনয়ন করে নেব আমরা 2x, আর এটা হবে আমাদের 10, তো এটা হবে কত 5। তাহলে এক্সের মানটা কত পেয়ে গেলাম 5। এবার 2 থেকে 2 নঙে আমরা এক্সের মানটা বসিয়ে দেবো। তো 2 থেকে দেখো এটা 5 হয়ে যাবে প্লাস y, আর এটা কত, এটা হবে আমাদের 14। তাহলে y সমান দেখো 14 - 5। তাহলে ওয়াইয়ের মান কত পেয়ে যাবো, ওয়াইয়ের মানটা আমরা 9 পেয়ে যাবো। তাহলে এক্সের ওয়াই আর ওয়াইয়ের মান পেয়ে গেলাম, মানে এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক পেয়ে গেলাম। তাহলে অতএব সংখ্যাটি দেখো
অতএব সংখ্যাটি, ঠিক আছে, সংখ্যাটি কত হবে 10 গুণিত 10 ঘরের অঙ্ক প্লাস 1 ঘরের অঙ্ক, তাহলে এটা আমাদের 90 প্লাস 5 যোগ করে আমরা কত পেয়ে যাবো 95 পেয়ে যাবো। তাহলে যে সংখ্যাটি বের করতে বলেছিল সেই সংখ্যাটি আমরা 95 পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 6এর প্রশ্নগুলো। তো 6এর 1 প্রশ্নটা আছে পি এক্স কমা ওয়াই আর এ দেওয়া আছে 2,5 আর বি বিন্দু আছে -3,7। তো এই যে বলেছে দেখো এখানে এই যে পি এক্স ওয়াই বিন্দুটি আমাদের এ বিন্দু আর বি বিন্দু এই বিন্দু দুটি থেকে সমদূরবর্তী বলে দিয়েছে, তাহলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। মানে এভাবে বলেছে দেখো এই যেখানে পি বিন্দুটা আছে তো, আর এখানে ধরো আমাদের এটা আছে এ বিন্দু আর এখানে আমাদের ধরো বি বিন্দু আছে, তাহলে এটা এ এটা বি। তাহলে আমাদের এই যে দেখো একবার এপির দূরত্ব যা হবে আর পিবির দূরত্ব তাই হবে, এটা আমাদের বলে দিয়েছে সমদূরবর্তী, মানে এপি, মানে এখানে আমাদের যেটা বলেছে প্রশ্নে এপি সমান সমান পিবি এটা বলেছে। তো তখন আমাদের এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। তাহলে আমরা কী করব, আমরা একবার এপি একবার আমরা পিবি বের করব। তো চলো তা আমরা বের করি প্রথমে, আচ্ছা ধর পিএ বের করছি আমরা, অতএব এপি বা পিএ, তাহলে পিএ কত হবে পিএ দূরত্ব। তা দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করার যেটা নিয়ম সেটা আমাদের জানতে হবে। দেখো এক্স -2 তার স্কোয়ার প্লাস ওয়াই -5 তার স্কোয়ার, ঠিক আছে। এই যে এক্স প্রথম পার্টটা, এই যে এক্সের প্রথম পার্টটা, তাদের কি অন্তরের বর্গ প্লাস আবার এদের অন্তরের বর্গ, এভাবে করে আমরা দুটি বিন্দুর মধ্যে দূরত্ব পেয়ে যাব। তাহলে এখানে যদি একটু সরল করে নিই আমরা, তা কত পাবো দেখো এখানে এ মানে জুয়েল স্কোয়ার সূত্র এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, আর এটা যদি ভাঙাও এটা এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, তো এটা কত পেয়ে যাবো এটা এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এস স্কোয়ার এক জায়গায় রেখে দিলাম। আর এটা দেখো এটাই হবে আমাদের -4x, এটা কত হবে এটাই হবে দেখো, তার আগে এটা যদি করে নিই সরল, এটা হবে কত, এটা হবে আমাদের 10 -10y, আর এটা আমাদের 4, এটা হচ্ছে 25 আর 4 যদি আমরা যোগ করে দিই একবারে তাহলে কত হবে 25 4 29, তো এটা আমাদের 29 হয়ে গেল। তাহলে এভাবে সরলটা পেয়ে গেলাম। এখন কি করব পিবি তৈরি করব, তাহলে এবং পিবি করি পিবি, তাহলে পিবির দূরত্ব বের করব পিবি, ঠিক আছে, পি এবং বি বিন্দুর দূরত্ব। আচ্ছা এখানে সরল রেখাংশ হবে না রেখাংশ চিহ্ন হবে, এইভাবে হবে আমাদের, শুধু টান হবে একটা। তাহলে এখানে এক্স +3 হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে তার +3 হয়ে যাবে তার হোল স্কোয়ার প্লাস, আর ওয়াই -7 তার হোল স্কোয়ার, এভাবে এখানে সরলটা করে না। তাহলে এ স্কোয়ার প্লাস এটা একবারে করলে 6x + 9, এটা একবারে করে দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটা ওয়াই স্কোয়ার মাইনাস এটা 14y পেয়ে যাবা -749, এটা এ মানে বি হোল স্কোয়ার সূত্র একবারে ভেঙে নিলাম, যেভাবে এটা একটু ভেঙে দেখালাম এখানে একবারে করে দিলাম। এখানে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা দেখো +6x করে দিলাম, এটা -14y রাখলাম, আর এই যে 9 আর 49 যোগ হয়ে যাবে, এটা কত হবে এটা হবে আমাদের 58 হয়ে যাবে, ঠিক আছে, 49 আর 9 যোগ করে 58। এবার দেখো আমাদের যেহেতু বলে দিয়েছে যেহেতু এই দুটো ডিস্টেন্স আমাদের কি সমান বলে দিয়েছে, আমরা বলবো যেহেতু পিএ সমান পিবি, এই যে দেখো পিএ সমান পিবি, তাহলে আমাদের কি করব এই দুটো আমাদের এই যে দৈর্ঘ্য সমান হয়ে যাবে। এই যে রুট ওভার কত পেয়েছি আমরা পেয়েছি প্রথমটা এই যেটা পেয়েছি, এই যে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x -10y প্লাস 29, এই মানটা সমান হয়ে যাবে এই মানটা, এটা পেয়েছি এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x -14y প্লাস 58, ঠিক আছে, এই দুটো সমান। আচ্ছা উভয় দিকে রুট ওভার আমরা ভ্যানিশ করতে পারবো, তো আমরা কী করছি রুট ওভার ভ্যানিশ করে দিচ্ছি। তো রুট ওভার ভ্যানিশ করলে আমরা দেখো আমার থেকে যাবে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x -10y প্লাস 29 সমান, আর এইদিকে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x -14y আছে এখানে 14y প্লাস 58, ওকে। চলো এস স্কোয়ার কেটে দিতে পারবা, আর ওয়াই স্কোয়ার কেটে দিতে পারবো, ওই দিকে সমান থাকলে কেটে যায়। তাহলে এখানে দেখো এই যে -4x, আর এদিকে যদি বাঁদিকে নিয়ে আসি তাহলে বাঁদিকে নিয়ে আসলে কত হবে
এবং -6x, তাহলে যোগ হয়ে -10x হয়ে যাবে, তাই না? এই দুজন মিলে এটা, ঠিক আছে। এদিকে বাদিকে আসলে -6x আর -4x, তাহলে -10x, এটা -10y, আর এদিকে আছে -14y, এদিকে নিয়ে আসলে +14y, তাহলে দেখো +14y থেকে -10y চলে গেলে +4y থেকে যাবে এটা। আর এখানে দেখো সংখ্যা, এদিকে -58, তাহলে এই যে -58 এখানে দেখায় -58, আর এদিকে +29, তাহলে মাইনাস হবে এটা, এদিকে মাইনাস করে দেবো। আর এটা 9 কত হলো, 9 দিলে এটা হলো আমাদের 4, এটা আমাদের 2 হয়ে গেল। তো এটা আমরা দেখতে পাচ্ছি -29 = 0। তাহলে মাইনাস দিয়ে গুণ করে নাও সমীকরণ দুটোকে, তো এটা হবে 10x - 4y + 29 = 0। দেখো এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বের করতে বলেছিল, এটাই আমাদের নির্ণয় সম্পর্ক। এই এখানে বলে দিয়েছে, দেখো প্রশ্নে যেটা বলেছিল যে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, তাহলে এক্স ও ওয়াইয়ের মধ্যে যে সম্পর্কটা পেলাম সেটা হচ্ছে 10x - 4y + 29 = 0, ঠিক আছে। আমরা লিখবো এটি, এখানে বলে দেবো এটি এক্স ও ওয়াইয়ের, এটি এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম। আর 6-এর 2 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের এ বিন্দুটা আছে 5,2, বি আছে 2, -2, আর সি বিন্দুটা আছে -2, t। তাহলে এখানে বলছে একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সিগুলো। তাহলে এখানে বি কোণটা আমাদের 90 ডিগ্রি বলেছে, তবে টি এর মান বের করো। তা সমকোণী ত্রিভুজের কথা বলেছে, তাহলে দেখো সমকোণী ত্রিভুজ যদি আমরা দেখাই, তো এইভাবে আমাদের একটা সমকোণী ত্রিভুজ বি কোণ, তাহলে এখানে আমরা বি নাম দেবো, তারপরে এ, এটা সি নাম দিয়ে দিলাম। তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি বলে দিয়েছে। তা টি এর মান বের করতে বলেছে। দেখো সমকোণী ত্রিভুজের ধর্ম, তো আমাদের অতিভুজ হবে এসি। তা আমরা এই যে অতিভুজ স্কোয়ার, আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস কত এ বি স্কোয়ার, ঠিক আছে। এখানে আমাদের এ বি হবে এ বি স্কোয়ার। এই ধর্মটা প্রয়োগ করে আমরা কিন্তু দেখো টি এর মানটা বের করে নিতে পারবো। তার জন্য আমাদের কি দরকার, এসি বিসি এ বি, এই বাহুগুলো কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো চলো প্রথমে এ বি আমরা বের করে দেখাই। তা আমরা এ বি করবো, তাহলে এ ও এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে দূরত্ব, সেটা হবে এ বি দূরত্ব। এ বি দেখো, তাহলে আমাদের কীভাবে পাবো, 5 - 2 তার স্কোয়ার প্লাস 2 মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, মাইনাস আছে বলে এটা প্লাস হয়ে গেল। এটা দেখো, এটা আমাদের সরল করে কত পাবো, এটা 3 পেয়ে যাবো, 3-এর স্কোয়ার, আর এটা তো 4, 4-এর স্কোয়ার, এটা 9, আর এটা হয়ে যাবে কত দেখো, এটা হবে আমাদের 16। তাহলে এই যে আমাদের এটা 16, আর এটা কত পেয়ে গেলাম 25। আচ্ছা দেখো বর্গমূলটা করলাম না, এভাবে রেখে দিলাম, এটা 5 হবে বর্গমূলটা, তো থাক এভাবে। যদি স্কোয়ার আছে আমাদের ওখানে স্কোয়ার বসালে রুটটা উঠিয়ে দেবো। আচ্ছা চলো আমরা বর্গমূলটা করিয়ে দিই, ঠিক আছে। 5 বর্গমূলটা আমরা করে দিলাম। এবার আমরা কি বিসি বের করব, বিসি। তাহলে বিসি, বি আর সি বিন্দুর মধ্যে দূরত্ব 2, এটা প্লাস হয়ে যাবে আবার তার স্কোয়ার, এটা -2, এটা হচ্ছে কত -t তার হোল স্কোয়ার, এটা তো 4, 4-এর স্কোয়ার। আচ্ছা এখানে মাইনাস কমন নিয়ে এটা 2 + t তার হোল স্কোয়ার করতে পারবা, যেহেতু স্কোয়ার আছে মাইনাস কমন নিয়ে নাও, তাই এখানে প্লাস হয়ে যাবে দুজনেই, ঠিক আছে। তাহলে আমাদের দেখো প্লাস হয়ে গেল, 4-এর স্কোয়ার 16, আর এটা দেখো a + b হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মানে 4 প্লাস এটা 4t পেয়ে যাবা প্লাস t স্কোয়ার পেয়ে যাবা, a + b হোল স্কোয়ার সূত্র এটা। আচ্ছা টি স্কোয়ার আগে লিখি, টি স্কোয়ার প্লাস 4t, এটা 20 হয়ে যাবে আমাদের। তাহলে বিসি পেয়ে গেলাম। এবার আমরা এসি বের করব, এসি। তাহলে এসি বলতে দেখো এ আর সি এর মধ্যে দূরত্ব, তাহলে এখানে 5 + 2 হয়ে যাবে তার হোল স্কোয়ার, আর এখানে 2 - t তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো এটা হবে আমাদের 7 তার স্কোয়ার, আর এটা সূত্র যদি ভেঙে দাও তাহলে এটা কত হবে দেখো, এটা হবে আমাদের দেখো a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, ভেঙে দিলাম আমরা। তাহলে এখানে সমান √7-এর স্কোয়ার 49 প্লাস 2-এর স্কোয়ার 4 মাইনাস এটা হয়ে গেল 4t আর প্লাস t স্কোয়ার, যোগ বিয়োগ করলে
আগে টি স্কোয়ার লিখবো -4t, আর এটা দেখো এটা 53 পেয়ে যাবা। আচ্ছা এবার আমরা দেখো এই যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে লিখবো যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাহলে অতএব আমরা এই যে দেখো অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা করতে পারবো। আচ্ছা তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও। এসির মান দেখো এই যে পেয়েছি এটা, তাহলে এখানে এই যে স্কোয়ার আছে বলে রুটটা উঠে যাবে, তাহলে আমরা রুটটা উঠিয়ে দেবো স্কোয়ারের জন্য, তাহলে টি স্কোয়ার -4t প্লাস 53 সমান সমান। এবার বিসির মান দেখো এই যে বিসি, তো এখানে রুটটা উঠে যাবে, তাহলে রুটটা যদি উঠিয়ে দাও তাহলে টি স্কোয়ার কোথায় বিসি, টি স্কোয়ার প্লাস 4t আর প্লাস 20, তারপরে আছে দেখো প্লাস এবি, তাহলে এবি বলতে কত দেখো এবি হচ্ছে আমাদের 5, তাহলে এখানে 5-এর স্কোয়ার হয়ে যাবে, 5-এর স্কোয়ার, টি স্কোয়ার কেটে দাও। আচ্ছা এখানে সবাইকে যদি বাঁ দিকে নিয়ে আসো তাহলে কত দাঁড়াচ্ছে দেখো -4t প্লাস 53, এটা -4t -20, এটা 25 হয়ে যাবে, এটা -25 ইজিক্যাল টু 0, এটা -8t। আর সংখ্যাগুলো দেখো, সংখ্যাগুলো আমরা যদি যোগ বিয়োগ করি তো আমাদের কত দাঁড়াচ্ছে, এদিকে কত, এদিকে আছে 45 আর এটা আছে 53, তাহলে 53 থেকে 45 বিয়োগ হবে, এটা প্লাস হবে, তাই এদিকে হচ্ছে আমাদের 5 3 8, এটা আমরা 8 পেয়ে যাবো, ঠিক আছে, ইজিক্যাল টু 0। তো -8t সমান সমান -8, মাইনাসে কেটে দাও, তার 8 কেটে দাও, এখানে 1 হয়ে যাবে আমাদের, তার টি এর মানটা কত পেয়ে যাবো 1 পেয়ে যাচ্ছে, দেখো টি এর মানটা আমরা 1 পেয়ে গেলাম। টি এর মান বের করতে বলেছিল, তো টি এর মান 1, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 7-এর প্রশ্নটা, তো আমাদের 7-এর যে অঙ্কটা আছে এটা আমাদের একটা উপপাদ্য আছে, তো দেখো উপপাদ্যটা বলছি, প্রমাণ করো কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামুদ্রিক হবে, এটা প্রমাণ করতে হবে। তো দেখো আমরা প্রথমে একটা চতুর্ভুজের চিত্র আঁকবো, চতুর্ভুজ আমরা তৈরি করছি, চতুর্ভুজটা সামুদ্রিক আকারেই আঁকবো। তাহলে এই যে আমাদের দেখো আমাদের একটা চতুর্ভুজ, যার নাম দিয়ে দেবো আমরা এ বি সি ডি, তাহলে এ বি সি ডি আমরা কি বললাম একটা চতুর্ভুজ বলে দিলাম, তাই না, এটা আমাদের একটা চতুর্ভুজ। আর এখানে দেখো এই চতুর্ভুজের যে বলেছে এক জোড়া বাহু সমান এবং সমান্তরাল বলে দিয়েছে, তাহলে আমরা এই যে বিসি আর এডি এই দুটো বাহু আমরা কি নিয়ে নেব, আমরা সমান এবং সমান্তরাল ধরে নেব, এক জোড়া বাহু। তাহলে এখানে কি কি নিয়েছি আমরা ধরে নিই, আমরা লিখব ধরি এবিসিডি একটি চতুর্ভুজ, ধরি এবিসিডি একটি চতুর্ভুজ যার আমরা কি দেখাবো, এই যে এডি সমান সমান বিসি দেখায়, ঠিক আছে, এডি সমান সমান বিসি, এই বাহুটা সমান এবং সমান্তরাল এডি সমান্তরাল বিসি, ঠিক আছে, এটা আমাদের কি প্রশ্নে বলেই দিয়েছে যে এক জোড়া বাহু সমান এবং সমান্তরাল হবে, তাহলে আমরা এই বাহু সমান এবং সমান্তরাল বলে দিলাম। এবার কি প্রমাণ করতে হবে, দেখো প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক, ঠিক আছে, এবিসিডি আমাদের একটা সামুদ্রিক দেখাতে বলেছে, তাই চতুর্ভুজটাকে সামুদ্রিক প্রমাণ দেখাবো। তো সামুদ্রিক দেখাতে গেলে কোনো চতুর্ভুজের একজোড়া বাহু যদি, ঠিক আছে, মানে বিপরীত বাহুগুলো, চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয়ে যায় তাহলে চতুর্ভুজটা সামুদ্রিক হয়ে যায়, এটা আমরা জানি, তাহলে সেটা আমরা এখানে দেখাবো, বিপরীত বাহুগুলো সমান্তরাল দেখিয়ে দেবো। দেখো প্রমাণটা করার জন্য আমাদের অঙ্কন প্রয়োজন পড়বে, তাহলে এখানে আমরা অঙ্কন করছি, দেখো অঙ্কন, তাহলে অঙ্কনটা আমরা এই যে দেখো আমরা বিডি যোগ করে নেব, আমরা বিডি আমরা যোগ করে দিচ্ছি, তাহলে বিডি যদি যোগ করি দেখো তো আমরা এখানে, আচ্ছা অঙ্কনটা কী করলাম সেটা লিখে দিই, তাহলে বিডি কর্ণ টানা হলো,
ঠিক আছে, এই যে বিডিটা কর্ণ টানলাম। এবার দেখো প্রমাণটা দেখাবো, তাহলে চলো প্রমাণ বলে হেডিং করে দিচ্ছি, প্রমাণ। দেখো প্রমাণ আমরা কীভাবে করবো, এই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে দেখাবো। তো ত্রিভুজ আমরা এবিডি, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি, তাহলে দুটো ত্রিভুজ থেকে আমরা নিচ্ছি। দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে গেলে তিনটা শর্ত সমান দেখাতে হবে। তখন বিডিটা সাধারণ বাহু, একটা শর্ত হয়ে গেল, বিডি সাধারণ বাহু, দুই নম্বর শর্ত কি দেখাতে পারবো, এই যে দেখো আমাদের এই বাহু সমান বলে দিয়েছে, তাহলে আমরা এডি সমান বিসি এটা বলতে পারবো, এটা হচ্ছে 2 নম্বর। আর আমাদের কী হবে, দেখো এই যে দেখো এই দুটো বাহু সমান্তরাল আছে, তো সমান্তরাল হলে পরে এই কোণটা আর এই কোণটা সমান হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কোণ সমান নিয়ে নেব এডিবি, ঠিক আছে, এই যে কোণটা। আর তোমাদের আবার বলি যে সমান্তরাল সরলরেখা আর বিডিটা ভেদক, তার একান্তর কোণ এগুলো দেখো একান্তর কোণ সমান হবে, তাহলে এই কোণটা এডিবি সমান, আর এই কোণটা আমরা সিবিডি বলে দেব, সিবিডি এটা সমান, যেহেতু আমাদের এখানে দেওয়া আছে এডি সমান্তরাল বিসি এবং এখানে বিডিটা ভেদক বলে দেব, বিডি ভেদক, ঠিক আছে। তা দেখো তিনটা শর্ত সমান হয়ে গেছে, তার দুটো যে ত্রিভুজ নিয়েছি আমরা, ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ বিসিডি, বাস দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখালাম। সর্বসম ত্রিভুজের যে কোণগুলো পাবো, দেখো এই যে অনুরূপ কোণগুলো, এই কোণটা আমাদের কী হবে, সমান হবে। তাহলে আমরা দুটো ত্রিভুজ যখন সর্বসম হয়ে গেছে, ওদের সব কিছুই সমান, এর যে অনুরূপ কোণগুলো আছে এরও সমান হবে। তাহলে আমরা এখানে সমান দেখাবো, দেখো এই কোণটার নাম যদি বলি, এটা এবিডি সমান, আর এই কোণটা যদি বলে দেবো, এটা বলে দেবো সিডিবি। এবার দেখো এই যে কোণ, দেখো এরা তো আমাদের যদি বলি যে এই দুটো বাহু থেকে, তাই না, এই দুটো বাহু আছে আর এই দুটো একান্তর কোণ সমান, তাহলে এদের সমান হওয়ার জন্য এই এবিটা আর ডিসিটা আমরা সমান্তরাল বলে দিতে পারবো। তাহলে অতএব এই দুটো কোণ সমান হওয়ার জন্য আমাদের কিন্তু এবি সমান্তরাল ডিসি হয়ে যাবে, এটা জানতে হবে, তাই না। এই যে দুটো সরলরেখা সমান্তরাল আকারে আছে আর এবং বিডিটা ভেদক, তাহলে এই দুটো কোণ সমান, তাহলে এবি সমান্তরাল ডিসি আমরা পেয়ে যাব। তাহলে এবিসিডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো কিন্তু সমান্তরাল পেয়ে গেছি আমরা, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলে দেব, তাহলে অতএব বলতে পারবো যে এবিসিডি চতুর্ভুজের আমরা কী সমান্তরাল পেয়ে নিয়েছি। আমরা এর আগে সমান্তরাল ছিল, দেখো এডি সমান্তরাল বিসি ছিল, এবং এখানে আমরা সমান্তরাল দেখালাম এবি সমান্তরাল ডিসি দেখালাম। তাহলে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি যদি সমান্তরাল হয়ে যায়, তাই না, এর সঙ্গে সমান্তরাল, তাহলে চতুর্ভুজটাকে কী বলে দেবো, চতুর্ভুজটিকে একটি সামান্তরিক বলে দেবো। তাহলে অতএব এবিসিডি একটি সামান্তরিক, দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে। তার মানে লিখে দেবো প্রুভড। এবার দেখো 7 অথবা অঙ্কটা দেখো, তো এখানে 7 অথবা অঙ্কটাও আমাদের এখানে উপপাদ্য আছে। তো দেখো উপপাদ্যটা কী আছে, তো আমাদের বলছে প্রমাণ করো একটি চতুর্ভুজে দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। খুব ভালো একটা উপপাদ্য। তো চলো আমরা এই উপপাদ্যটা প্রমাণ করে দেখাচ্ছি। তো আমাদের আগে একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তো চতুর্ভুজটা সামান্তরিক আকারে অঙ্কন করব। তো দেখো আমাদের একটা এই যে চতুর্ভুজ, এভাবে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করলাম। চতুর্ভুজের নাম দেব এ বি সি টি নাম দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে কি বলেছে, আমাদের বলেছে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু, চতুর্ভুজের কর্ণ দুটি, চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পর সমদ্বিখণ্ডিত করলে, তাহলে কর্ণ দুটিকে আমার কর্ণ দুটি টানতে হবে, এসি কর্ণ আর বিডি কর্ণ, তাই না। এই কর্ণ দুটি যদি সমদ্বিখণ্ডিত করে, তার ছেদ করেছে কোথায়, ছেদ করেছে ও বিন্দুতে। আর সমদ্বিখণ্ডিত করা মানে ও এ সমান ওসি হবে আর ও বি সমান ওডি হবে, ঠিক আছে, এটা প্রশ্নে বলে দিয়েছে।
আচ্ছা কী কী প্রশ্ন আছে সেটা আমরা ধরে নিচ্ছি। দেখো, তো আমরা ABCD চতুর্ভুজ ধরেছি, তো লিখব ধরি ABCD একটি চতুর্ভুজ যার AC ও BD কর্ণ দুটি AC ও BD কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, এটা বলে দিয়েছে প্রশ্নে। তাহলে এখান থেকে আমরা অতএব কী পেয়ে যাব? আমরা পেয়ে যাব OA সমান OC। সমদ্বিখণ্ডিত করা মানে কর্ণগুলো সমান দুভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এদিকে OA আর OC সমান হবে, এদিকে OB আর OD সমান হবে। তাহলে OA সমান OC পাবো এবং আর OB সমান OD পেয়ে যাব। ঠিক আছে, এটা প্রশ্ন অনুসারে পেয়ে গেলাম। কী প্রমাণ করতে হবে? তাহলে প্রমাণ করতে হবে যে ABCD একটি সামান্তরিক। তাহলে প্রমাণ করতে হবে যে ABCD একটি সামান্তরিক। এটা আমাদের দেখাতে হবে। দেখো, তো এখানে আমাদের অঙ্কন নাই, আমরা চলে যাব প্রমাণে। এই পদ্ধতিটা ভালো, এখানে অঙ্কন করতে হবে না। তো প্রমাণ আমরা কী করবো? এই দুটো ত্রিভুজ তুলে নিয়ে সর্বসম দেখাবো। তো ত্রিভুজ তুলে নিচ্ছে আমরা AOD ও ত্রিভুজ BOC এর। তাহলে এখন দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে গেলে সেই দুটো ত্রিভুজ থেকে 3টা শর্ত সমান দেখাতে হবে। তাহলে আমরা এই যে বাহুগুলো সমান দেখাতে পারলাম, এই ত্রিভুজে এই বাহুটা আর এই ত্রিভুজে এই বাহুটা সমান বলতে পারবো, এই যে আগে প্রমাণ করেছি। তাহলে এখানে OA সমান OC একটা শর্ত দেখাবো। আর 2 নম্বরে এই ত্রিভুজের OB বাহুটা আর এই ত্রিভুজের OD বাহুটা সমান, এই আগে দেখালাম আমরা। তাহলে এখানে আমরা OB সমান OD বলে দেব। ঠিক আছে, এখানে বলতে পারো এটা হচ্ছে আমাদের কি প্রশ্ন অনুসারে প্রদত্ত, যেটা হচ্ছে আমাদের প্রদত্ত, তাই না? দুজনই। 3 নম্বর শর্ত দেখো তো, এই ত্রিভুজের এই কোণটা এরা কিন্তু বিপরীত কোণ, তাই না? দুটো সরলরেখাংশ এক জায়গায় ছেদ করলে আমাদের বিপরীত কোণ তৈরি হয়, তারা কিন্তু সমান হয়। তাহলে কোণ AOD সমান কোণ BOC পেয়ে গেলাম। এটা কেন সমান? যেহেতু এরা বিপরীত কোণ। আমাদের পয়ের ফলা আছে বিপরীত কোণ। ওকে, বিপরীত কোণের জন্য এই দুটো কোণ সমান হয়ে গেল। তাহলে দুটো ত্রিভুজকে সর্বসম বলে দিতে পারবো। ত্রিভুজ AOD সর্বসম, এভাবে সর্বসম চিহ্ন দিবা, ঢেউ খেলানোর চিহ্নটা থাকে, সেই সর্বসম। আর ত্রিভুজ BOC। এবার দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, তাহলে আমরা এই যে অনুরূপ বাহুগুলো আছে AD সমান BC পেয়ে যাবো। তাহলে অতএব এখানে অনুরূপ বাহু যে আছে AD সমান BC বলে দেব। এবং অনুরূপ যে কোণগুলো আছে, দেখো অনুরূপ কোণ বলতে এই যে এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা, এটা কিন্তু কী হবে? সমান হবে। তাহলে অনুরূপ কোণ আমরা সমান দেখাবো। কোণ ADB বলে দিই, AD। আচ্ছা ADO বলতে পারো, ADO সমান। আর এই কোণটা আমরা CBO বলে দিই, CBO। কিন্তু অনুরূপ কোণ সমান হয়ে গেল, সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণও সমান হয়ে গেছে। AD সমান্তরাল BC হবে, তাই না? দেখো এই যে এই দুটো কোণ সমান, তাহলে আমরা জানবো যে এই যে এই দুটো বাহু সমান্তরাল আকারে আছে আর এটা ভেদক। তাহলে একান্তর কোণ সমান হলে এই দুটো বাহু কী হয়ে যায়? সমান্তরাল হয়ে যাবে। তাহলে এই দুটো কোণ সমান হওয়ার জন্য আমরা AD সমান্তরাল BC কিন্তু বলতে পারবো। তাহলে এখান থেকে আমরা বলে দেবো অতএব AD সমান্তরাল BC। ঠিক আছে, তাহলে এবার দেখো তো চতুর্ভুজের আমরা কী পেয়ে গেলাম? চতুর্ভুজের এক জোড়া বাহু সমান এবং সমান্তরাল পেয়ে গেছি। তাহলে অতএব ABCD চতুর্ভুজের কী পেলাম আমরা পেয়েছি AD সমান BC এবং আমরা পেলাম AD সমান্তরাল BC।
এডি সমান্তরাল বিসি। তাহলে আমরা দেখো তো অতএব দিয়ে আমরা এবিসিডি একটা সামুদ্রিক পেয়ে গেলাম। তো অতএব দিয়ে বলে দেবো এবিসিডি একটি সামান্তরিক, প্রমাণিত, প্রুভড। ঠিক আছে, তো আমাদের জানতে হবে কোনো চতুর্ভুজের একজোড়া বাহু যদি সমান এবং সমান্তরাল হয়ে যায়, এই যে দেখো সমান এবং সমান্তরাল প্রমাণ দেখালাম আমরা, তাহলে সেই চতুর্ভুজটাকে আমরা কি বলে দেবো, একটি সামুদ্রিক বলে দেবো। তো এইভাবে পদ্ধতিটা প্রমাণ করতে হবে আমাদের। দেখো 8 অঙ্কটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। অঙ্কটা আছে s² প্লাস 2 ইন্টু a² প্লাস b² ইন্টু এক্স প্লাস a² মাইনাস b²। ঠিক আছে, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। চলো আমরা করছি। s² প্লাস, এটা আমরা রেখে দিলাম, a² প্লাস b² ইন্টু এক্স। আচ্ছা, এখানে আমরা দেখো এখানে a² মানে b² সূত্রটা ভাঙাবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, s² প্লাস 2 ইন্টু a² প্লাস b² এক্স প্লাস, দেখো আমাদের স্কোয়ারটা বাইরে আছে, তাহলে স্কোয়ারটা আমরা দুজনের উপর দিতে পারবো। তাহলে এখানে a প্লাস বি তার হোল স্কোয়ার দিয়ে দাও, আর a মাইনাস বি তার হোল স্কোয়ার দিয়ে দাও। ঠিক আছে, এভাবে স্কোয়ারটা আমরা দিয়ে দেবো। আচ্ছা, এখানে দেখো এবার আমরা কি করব, এখানে দুটো পার্ট হয়ে গেছে। মিডল ফ্যাক্টর দেখো যে নিয়মটা আমরা করতাম, এই যে এই দুটোর মধ্যে যে বড় আছে তাকে আগে লিখবো আমরা। তাহলে এখানে a প্লাস বি, ঠিক আছে, তার হোল স্কোয়ার আগে লিখলাম, আর মাইনাস আর ছোটোটা পরে লিখলাম। তো ছোটোটা আমাদের কে আছে, a মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর বাইরে আমরা এই এক্সট্রা দিয়ে দেবো। এখন আমাদের দেখতে হবে এই সরল করে এটা কি আমাদের ফিরে আসবে। তো যদি এটা ফিরে আসে তাহলে আমাদের ঠিক এই মাইনাসটা মাইনাস হতে পারে, প্লাস হতে পারে। তো দেখো এটা আমাদের কিন্তু প্লাস হবে, প্লাস হলে তারপরে দেখো এখানে আমরা -2ab পাবো, এখানে +2ab পাবো, আর a² দুটো a² পাবো 2a², আর দুটো b² পাবো 2b²। ঠিক আছে, আমার সরলটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি। দেখো এই যে আমাদের আছে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এটা তো সূত্র a² প্লাস 2ab প্লাস b², আর এখানে এই সূত্রটা দেখো a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে এটা দেখো a² যোগ করে 2a², আর প্লাস 2ab মাইনাস 2ab কেটে গেল, আর b² যোগ করে 2b²। তো এটা যদি আমরা কমন নিয়ে নিই 2, তাহলে 2 ইন্টু a² প্লাস b²। দেখো 2 ইন্টু a² প্লাস b² আমাদের আসবে। এটা সরল করে আমরা দেখালাম এখানে সরলটা, এই যে দেখো। আর এদিকে ছিল a প্লাস বি তার হোল স্কোয়ার, আর a মাইনাস বি তার হোল স্কোয়ারটা বসিয়ে দিলাম। তা একদম মিডল ফ্যাক্টরের নিয়ম এটা। আচ্ছা, এখন আমরা ভেঙে নেব, যেভাবে মিডল ফ্যাক্টর ভেঙে দিতাম এক্সট্রা দুজনের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে s² প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স, আর এখানে যেটা আছে সেটা লিখে দাও, a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা দুটো করে কমন নিব, এই দু জায়গা থেকে কমন নিই। এখান থেকে আমাদের এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখান থেকে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার কমন নিয়ে নিলাম। এখানে এক্স প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ারটা পড়ে থাকবে। আচ্ছা, তাহলে এখানে এক্স প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার, এটা আমরা কমন নিলাম দু জায়গা থেকে। তাহলে আমাদের আবার পড়ে থাকবে এক্স প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার পড়ে থেকে যাবে। এখন এই সূত্রগুলো ভেঙে নিই, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাই সূত্রটা যদি ভেঙে দিই তাহলে এক্স প্লাস, এটা হবে a² প্লাস 2ab প্লাস b², আর এখানে এক্স প্লাস a² মাইনাস 2ab প্লাস b²। দেখো উৎপাদক বিশ্লেষণটা হয়ে গেছে আমাদের। এবার দেখো 8 অথবাটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। এরকম আমাদের আছে 63a³ প্লাস 6a² মাইনাস 12a প্লাস 8। তাহলে আমরা এই যে উৎপাদকে বিশ্লেষণ করব, নিয়মটা আমরা জিরো ফ্যাক্টর নিয়মে করবো। যেহেতু কিউব আছে, দেখো কিউব দিয়ে একটা রাশি আছে, তো জিরো ফ্যাক্টর করার নিয়মটা যেটা আছে, তো এর মানটা আমাদের কিছু একটা ধরতে হবে। তো
এমন একটা মান নিব যেন এই রাশিটার মানটা 0 হয়ে যায়। তা এর মানটা আমরা -2/3 নিতে হবে। এই ক্ষেত্রে দেখবা এই রাশির ক্ষেত্রে এর মানটা কত নেবা -2/3। তখন এর জায়গায় -2/3 বসিয়ে দেখবো এই রাশিটা 0 আসছে কি আসছে না। তা দেখো প্রথমে আমাদের কত আছে 63 আছে। তা 63 ইন্টু এই দেখো এর মানটা কত, এর মানটা আছে -2/3 ধরেছি তার কিউব +6 ইন্টু -2/3 তার হোল স্কোয়ার -12 ইন্টু -2/3 তারপরে +8 আছে। আচ্ছা এটা সলভ করো, এটা 63, এটা দেখো এটা মাইনাস কত আসবে দেখো এটা 8/27 পাবো। এটা এটা প্লাস হবে দেখো এটা 6 ইন্টু এটা তো মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে যাবে 4/9 পেয়ে যাবা। এটা মাইনাস মাইনাসের প্লাস, এটা এখানে কাটাকাটি করে দাও 3 4 12। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 8, ঠিক আছে 4 2 8, আর এখানে আবার 8 ছিল আমাদের। তাহলে এখানে কাটাকাটি করবো 9 দিয়ে 9 3 27 আর 9 7 63। তাহলে আমরা এটা -56/3 এটা কাটাকাটি করো 3 দিয়ে 3 3 9 3 দিয়ে 6, তার প্লাস 4 দিয়ে 8 8/3, এটা আমাদের 16 আছে। মনে যোগ বিয়োগ করো 3 লসাগু -56 প্লাস এটা 8 হবে, এটা 16 থেকে 48। তা দেখো -56 আর এখানে +56 পাচ্ছি নিচে 3, এটা তো কেটে যাচ্ছে। তা দেখো তো আমরা 0 পেয়ে গেলাম। তাহলে এর মানটা -2/3 নিয়ে আমরা প্রদত্ত রাশিটা কী পেয়ে গেলাম 0 পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারবো এখানে একটা উৎপাদক আছে। তাহলে এখানে যদি আমরা একটু সরলটা করি তা দেখো এটা আমরা 3a + 2 = 0 এভাবে উৎপাদক পেয়ে যাবো যদি সবাইকে আমরা বাঁদিকে নিয়ে আসি পর্যবেক্ষণ করে। তাহলে এই যে উৎপাদকটা আমরা কি করব, আমরা এখন সমান সমান দিয়ে দেখো কি করছি 3 জায়গায় লিখব 3a + 2, তারপর এখানে আবার লিখব 3a + 2 আর 3a + 2, এভাবে 3 জায়গায় লিখে নেবা। এখন দেখো কত দিয়ে গুণ করলে আমাদের 63a³ হবে। তাহলে আমরা দেখো 21 3 63, তাহলে 21a² দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 63a³ পেয়ে যাবো। এটা গুণ করে 21 দিয়ে 42a²। আচ্ছা আমাদের 6a² আনতে হবে, তার জন্য এখানে বাদ দিতে হবে। তাহলে আমরা দেখো -12a দিয়ে গুণ করো, তাহলে এখানে দেখো 12 3 36, 36a²। এবার যদি বিয়োগ করা হয় দেখো 42 থেকে 36 বাদ দাও 6 পেয়ে যাবা। তা ঠিক আছে ব্যালেন্সটা। আর এখানে এটা আমাদের -12 দিয়ে 24 হয়ে যাবে। আমাদের এখানে -12 আনতে হবে, তাহলে +12 দরকার, তারপরে -12 আসবে। তাহলে প্লাস কত দিয়ে গুণ করবো যে 12 আসবে, এখানে 3 তো আছেই, তাহলে 4 দিয়ে গুণ করো, তাহলে 4 3 12 12a, আর শেষেরটা দেখো 4 দিয়ে 8 ঠিক মিলে যাচ্ছে আবার। তো এটা ঠিক ব্যালেন্স হয়ে গেছে এটা। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 3a + 2 কমন চলে গেল, তা আমাদের থেকে যাবে 21a² -12a + 4। দেখো আমরা উৎপাদকে বিশ্লেষণটা করে নিয়েছি, এটা মিডল ফ্যাক্টর আমাদের আর করা যাবে না, তাহলে আমাদের এটাই অ্যান্সার। এটা যে 0 ফ্যাক্টর নিয়মে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, তাহলে এই নিয়মে আমাদের উৎপাদকে বিশ্লেষণটা করতে হবে। এবার দেখো 9 যে অঙ্কটা আছে এটা আমাদের প্রয়োগ আছে। তো দেখো 9 যে বলেছে অঙ্কটা, ABCD একটি সামুদ্রিক, AC ও BD কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে BD কর্ণের উপর X ও Y এমন দুটি বিন্দু যাতে DX = BY হয়। তারা প্রমাণ করতে বলেছে XAYC একটি চতুর্ভুজ, এই যে চতুর্ভুজটা আছে XAYC, এই চতুর্ভুজটা একটি সামুদ্রিক হবে, এটা প্রমাণ করতে হবে। তো চলো ছবিটা আমাদের রাখতে হবে, তারপরে আমরা প্রশ্নটা ভালো করে বুঝবো। তো আমাদের তো আগে ABCD একটি সামুদ্রিক অঙ্কন করতে হবে। তাহলে আমরা এই যে AB দেখো আমরা নাম দেব A B C আর D, এই ABCD আমরা একটা সামুদ্রিক অঙ্কন করলাম। আর এখানে দেখো দুটি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে AC আর BD। তাহলে আমাদের AC একটা কর্ণ আছে, একটা BD কর্ণ আছে, এই দেখো এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তাহলে এবার দেখো আমাদের এখানে যেটা বলেছে যে BD কর্ণের উপরে, যে BD যে কর্ণটা আছে BD কর্ণের উপর X ও Y, তাহলে এখানে X ও Y এমন বিন্দু আছে যাতে এই যে DX সমান বলেছে BY। তাহলে এই জায়গায় বিন্দুগুলো আছে দেখো, এখানে আমরা যদি নিই এটা যে X বিন্দু
আর এখানে একটা বিন্দু নেব এই জায়গায়, এটা আমাদের ওয়াই বিন্দু। তা আমাদের ডিএক্স আর এই যে বলে দিয়েছে প্রশ্ন, দেখো ডিএক্স সমান সমান বিওয়াই, ডিএক্স সমান সমান বিওয়াই বলেছে, ঠিক আছে। এভাবে আমাদের দেখাতে হবে। এটা ওয়াইটা বড় হাতের আছে, তাহলে আমরা এখানে ওয়াইটা বড় হাতে দিয়ে দেবো, এই যে ভালো করে লিখে, এই যে দেখো, তার ডিএক্স সমান সমান বিওয়াই আমাদের বলে দিয়েছে। তাহলে আমাদের দেখো আমাদের প্রমাণ করতে বলেছে যে এক্স এ ওয়াই সি, তাহলে এক্স এ আমাদের যোগ করতে হবে, তাহলে যে এক্স এ আর এদিকে দেখো এক্স এ, হ্যাঁ ওয়াই সি, এখানে এদিকে যোগ করতে হবে, এই যে, আর এদিকে যোগ করতে হবে, এই যে ওয়াইটা আমরা এদিকে নাম দেব ওয়াই, এখানে যোগ করব আর এখানে যোগ করব। এই যে এক্স এ ওয়াই সি, এই যে একটা দেখতে পাচ্ছ একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজটাকে আমাদের সামুদ্রিক প্রমাণ করে দেখাতে হবে। তো দেখো আমরা এই চতুর্ভুজটাকে সামুদ্রিক প্রমাণ করে দেখাবো। তা প্রথমে আমাদের কে আছে, আমাদের এখানে বলে দিয়েছে এবিসিডি সামুদ্রিক আছে। তাহলে আমরা এখানে দেখো প্রমাণে চলে যাব। তাহলে আমরা প্রমাণটাই দেখাচ্ছি, অঙ্কন না এখানে, একদম আমরা চলে যাব প্রমাণে। তা দেখো যেহেতু এবিসিডি একটি সামুদ্রিক, তাহলে লিখব যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, ঠিক আছে। তাহলে এবিসিডি যদি সামুদ্রিক হয় তাহলে কি হবে, কর্ণগুলি পরস্পর সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখানে আমরা বলে দিতে পারবো, এই যে দেখো ওডি সমান সমান ওবি, ঠিক আছে, এবং ওএ সমান সমান ওসি। কারণ সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে, তার জন্য এরা কিন্তু সমান হয়ে গেল। এই যে ওডি সমান সমান ওবি আর ওএ সমান সমান ওসি। এখন দেখো তো আমরা কী করবো, এই যে ওডি থেকে আমরা বাদ দেবো কাকে, আমরা এই যে ডিএক্সকে বাদ দেবো, ওডি থেকে ডিএক্স আমরা বাদ দিচ্ছি। আর এখানে ওবি থেকে আমরা বিওয়াই বাদ দেবো, ওয়াইটা এখানে বড় হাতে দেবো, বিওয়াই। তাহলে এভাবে যদি বাদ দেওয়া হয়, দেখো তো ওডি থেকে ডিএক্স বাদ দিলে আমরা ওএক্স পাবো। তো আমরা এটা কি পেয়ে যাবো, এটা পেয়ে যাবো ওএক্স সমান সমান। আর এদিকে ওবি থেকে বিওয়াই বাদ দিলে এখানে ও ওয়াই পেয়ে যাবো, তাহলে এখানে আমরা পাবো ও ওয়াই। তাহলে ওএক্স ও ওয়াই আমরা সমান পেলাম। আর এখানে তো আমাদের আবার ওএ ও সি সমান আছে। তা দেখো এখানে আমাদের কে আছে, আবার ওএ, আবার যদি লিখি আবার ওএ সমান সমান ওসি আছে। তা দেখো তো এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছি, এই চতুর্ভুজের যে কর্ণদ্বয়, এই যে এক্স এ ওয়াই সি চতুর্ভুজের কর্ণ এক্স ওয়াই, আর এখানে এসি, এই এক্স ওয়াই এসি কর্ণ দুটি পরস্পর সমদ্বিখণ্ডিত করেছে। দেখো যেহেতু এই যে এরা সমান আছে, তাহলে আমরা লিখে দেবো এক্স এ ওয়াই সি চতুর্ভুজের কর্ণদ্বয় চতুর্ভুজের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে সেই চতুর্ভুজটিকে কি বলা হয়, সামুদ্রিক বলা হয়। তাহলে অতএব বলে দেব যে এক্স এ ওয়াই সি একটি সামান্তরিক। দেখো আমরা প্রমাণটা করে দিলাম। আমরা এখানে লিখে দেবো প্রুফড। এবার দেখো 9 অথবা, তো আজকের ক্লাসের শেষ অঙ্কে চলে এসেছি। তো চলো আমরা শেষের অঙ্কটা করাবো। তো শেষের অঙ্কটা আমাদের প্রয়োগ আছে, এখানে আছে এবিসিডি একটি সামুদ্রিক, পি ও কিউ যথাক্রমে এডি ও বিসি এর উপর এমন দুটি বিন্দু যাতে এপি সমান সমান 1/3 এডি এবং সি কিউ সমান সমান 1/3 বিসি হয়। তাই প্রমাণ করো যে এ কিউ সিপি একটি সামুদ্রিক। চলো ছবি এঁকে প্রশ্নটা আমরা ভালো করে বুঝি। তাহলে আমাদের এবিসিডি একটি সামুদ্রিক তৈরি করতে হবে। তাহলে আমরা সামুদ্রিক তৈরি করছি, দেখো তার নাম দিয়ে দেবো আমরা এ বি সি ডি, আমাদের একটা সামুদ্রিক। আচ্ছা এখানে দেখো আমাদের কি বলেছে, আমাদের এখানে এপিটা দেখো, এখানে যেটা বলেছে এপি সমান সমান বলেছে কত, 1/3 এডি বলেছে, ঠিক আছে। যে এডি এর
3/1 আছে এপিটা, তাহলে আমার এখানে আমাদের পি বিন্দু হতে পারে। দেখো এই জায়গা পি বিন্দুটা হবে, এটা হচ্ছে আমাদের এপি। আর একটা বলেছে, দেখো কি বলেছে আমাদের সিকিউটা বলেছে 1/3 বিসি। ঠিক আছে, তাহলে আমাদের সিকিউটা যে তৈরি হবে আমাদের কত, যে বিসি আছে, বিসি, তাহলে বিসি এর 3/1, তাহলে আমাদের কিউ বিন্দুটা এই জায়গায় হবে, এখানে আমাদের কিউ বিন্দু হবে। তাহলে আমরা দেখো আমরা কিভাবে করব, আমরা এদিকে এখানে এ কিউ যোগ করলাম আর এদিকে পিসি যোগ করলাম। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে যে এ কিউ সিপি আমাদের কি দেখাতে হবে, আমাদের সামুদ্রিক দেখাতে হবে। তো আমাদের এটা প্রমাণ করতে বলেছে, এই যে এটা এ কিউ সিপি আমাদের সামুদ্রিক দেখাতে হবে। তো চলো আমরা সামুদ্রিক দেখাবো কীভাবে। তার জন্য আমরা কি করছি, দেখো আমরা এডি সমান্তরাল বিসি যেহেতু সামুদ্রিক আছে, তাহলে লিখব যেহেতু এবিসিডি একটি সামুদ্রিক, তাহলে এবিসিডি সামুদ্রিক হলে আমরা দেখো এডি সমান্তরাল বিসি পাবো এবং এডি সমান বিসি পেয়ে যাব। তাহলে এডি সমান্তরাল যদি বিসি হয় তাহলে আমরা দেখো তো আমরা এখান থেকে এপি, এই যে এপি সমান্তরাল কিউসি বলতে পারবো। দেখো এডি সমান্তরাল বিসি হলে এপি সমান্তরাল কিউসি হবে, সেই তারই অংশ সমান্তরাল সরলরেখা দুটির অংশ আছে এপি আর কিউসি, এটা পেয়ে গেলাম। এবার দেখো এডি সমান বিসি আছে, দেখো তাহলে এডি সমান বিসি আর এই যে দুটো সমীকরণ থেকে আছে, তাই না। তাহলে এখানে আমরা দেখো আবার যেহেতু এডি সমান বিসি, এডি সমান বিসি এবং দেখো এই যে এরা আছে এপি সমান 1/3 এডি কমা সিকিউ সমান 1/3 বিসি। ওকে, তাহলে আমরা কি করব, দেখো তাহলে আমরা এই যে এপি আর সিকিউ সমান হবে, দেখো এডি বিসি তো সমান, তাহলে এডি বিসি যদি সমান হয় তাহলে এডি এর ঠিক আছে 3/2 আর বিসি এর 3/2 কি হবে, সমানই হবে। তাহলে আমরা দেখো তো এদেরকে নিয়ে আমরা বলতে পারবো এপি সমান সিকিউ, তাই তো এটা হবে আমাদের। তাহলে আমরা দেখো সমান দেখাতে পারলাম যে এই যে চতুর্ভুজটা আছে এ কিউ সিপি, তাহলে চতুর্ভুজ, আচ্ছা এখানে এ কিউ সিপি চতুর্ভুজের তাই না, কি চতুর্ভুজের দেখো এক জোড়া বাহু, এই যে এপি সমান সিকিউ পেয়ে গেলাম এবং এপি সমান্তরাল সিকিউ পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। তাহলে আমরা এই যে চতুর্ভুজটাকে কি বলতে পারবো, সামুদ্রিক বলতে পারবো। তাহলে অতএব এ কিউ সিপি একটি সামুদ্রিক, তাহলে এই যে দেখো প্রমাণিত, এই যে দেখো প্রমাণিত। তাহলে এই ছিল আমাদের আজকে ক্লাসের অঙ্কগুলো। দেখো সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি, তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখো এবং ভিডিওতে তোমাদের লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছে এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তা তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকে যে স্কুলটা তোমাদের দিলাম, ঠিক আছে, স্কুল 2 পেজ নাম্বার 168, পরের স্কুলটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তোমরা ক্লাসগুলো ভালোভাবে দেখতে থাকো।